এটা শুনে মানুষ যতটা ভয় পাবে তার থেকে অনেক বেশি অ্যাওয়্যার হবে। আমি একদম শুরু থেকে শুনতে চাই কী ঘটেছিল। ম্যাম, আমি আমার ছোট বাচ্চাকে হারিয়েছি উইদিন 1 মান্থ? উইদিন 1 মান্থ। আমি যখন আমার হাজব্যান্ডকে বলি যে আমার ব্লিডিং শুরু হয়েছে, আমার বোধহয় মিসক্যারেজ হয়ে গেছে, খুব শান্ত মাথায় নাকি কথা বলেছেন। অদ্ভুতভাবে আমার বাড়ির যে কুকুরটি রোজ রাত হলে চিৎকার শুরু করে। আমার ঠিক মনে হলো যে বিশাল দেহি এরকম একটা শ্যাডো, যার মধ্যে আমি শিং দেখতে পাই। ওনার বাড়িতে ওনার মেয়ে হট করে উদ্ভট রিঅ্যাক্ট করা শুরু করে, চিৎকার করছে, জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে। সেই মেয়ে রান্নাঘরে ছুটে চলে যায়, ওইটুকু 8-9 বছরের মেয়ে চাকুনি নিজের হাতে পায়। মাকে বলছে যে দেখো দেখো, এটাই আমার চাই, এটাই চাই, তো এটাই চাই, এটাই আমার চাই বলে সেন্সলেস হয়ে গেছে। মনে হচ্ছে খুরের পায়ে মনে হচ্ছে ওপরে ছাদে কেউ খুর পরে হাঁটছে, মানে মনে হচ্ছে আমি বেরোলেই এক্ষুনি আমাকে ছিঁড়ে ফিরে খেয়ে নেবে। তো আরেকটা স্যাক্রিফাইস হয় ওনার ভাইয়ের বউয়ের, মানে এটা কোনো ব্যাখ্যা দিতে পারেনি ডক্টররাও, এইভাবে কি করে একটা বাচ্চা ওইভাবে তার ডেলিভারি হয় আর তার ঘাড়টা মোটকানো থাকে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে টোটালি ডিফারেন্ট একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন। এমন একটা ঘটনা আপনারা শুনবেন যা শোনার পর আপনাদের পায়ের তলা থেকে মাটি রীতিমতো সরে যাবে। প্রত্যেকটা মুহূর্তে আপনারা ফিল করবেন মানুষ যখন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শয়তানের কাছে গিয়ে আশ্রয় নেয়, তখন তার জীবনে যে কত বড় বিপদ অপেক্ষা করে থাকে তা সে নিজেও বুঝতে পারে না। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন নম্রতা মজুমদার। মারাত্মক ও ভয়ানক একটা কেস স্টাডি সে আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। এছাড়াও এমন কিছু বিষয় নিয়ে এই এপিসোডে আমরা আলোচনা করেছি যা আপনাদের চোখের সামনে থেকে বেশ মোটা একটা পর্দাকে সরিয়ে দিতে পারে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো নম্রতাদি, ওয়েলকাম টু গল্পওয়ালা। হাই ভাই, কেমন আছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। তো তোমার সাথে প্রায় দিনই কথা হয়, তাই আর বেশি ফর্মালিটি এখন করছি না, কারণ তোমার সাথে রিসেন্ট টাইমে প্রচুর কেস নিয়েও আমার কথা হয়েছে। এছাড়াও ডিফারেন্ট টপিক্সে তোমার সাথে আমার আড্ডা হয়েই থাকে। তো রিসেন্টলি কিছুদিন আগে তুমি একটা কেস স্টাডি আমাকে অডিও রেকর্ডে পাঠিয়েছিলে। ইনফ্যাক্ট বলা ভালো একটা জিনিস যে আমার কাছে এখন শুধুমাত্র এরকম টেক্সটও আসে যে নম্রতার দিকে কবে নিয়ে আসছো। মানুষজন তোমাকে শোনার জন্য ভীষণভাবে এক্সাইটেড এবং তোমার ঘটনা তারা ভীষণভাবে পছন্দ করেছে, কারণ এর আগে আমরা 3টে এপিসোড করেছি, যার মধ্যে 2টো এপিসোডে তুমি একটায় তোমার লাইফের একটা ঘটনা শেয়ার করেছিলে এবং আরেকটাতে তোমার ফ্যামিলি ওরিয়েন্টেড একটা কেস তুমি শেয়ার করেছিলে, আর একটা এপিসোডে তোমার একটা কেস স্টাডি তুমি শেয়ার করেছিলে। তো আজকে যে ঘটনাটা আমরা শুনতে চলেছি, বেসিক্যালি আমার যেটা মনে হয় যে এটা শুনে মানুষ যতটা ভয় পাবে তার থেকে অনেক বেশি অ্যাওয়্যার হবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতেও পারবে। আমি একদম শুরু থেকে শুনতে চাই কি ঘটেছিল। হর হর মহাদেব। দেখো, আজকের ঘটনাটা আমি এটা বলবো যে মানুষ
ভুল আর গ্রিডিনেস আর যদি খুব বেশি থাকে কারোর মধ্যে কি সর্বনাশ হয় সেটার একটা ঘটনা। আর ভয়, দেখো সব কিছুতে তো ভয় থাকে না, কিছু সময় আমরা একটু অ্যাওয়ারনেসের জন্য কাজ করি। সাম্প্রতিককালে হয়তো তুমি দেখেছো যে প্রচুর এরকম সাইটস রয়েছে বা তোমার ফেসবুকে ডিমোনোলজি নিয়ে ভীষণ একটা ব্যাপার লাফালাফি শুরু হয়েছে। মানে যাকেই খুলছি হাই প্রিস্টেস, যাকেই খুলছি ডিমোনোলজিতে এই হয়েছে ওই হয়েছে, কি বলে আর কি বলে না। নভেম্বরের লাস্টে 2025 নভেম্বরের লাস্টে আমার কাছে একজন ফোন করেন, গ্রেট ফোন আসে। তো ওনার দাবি ছিল যে উনি, আমি শুধু সেক্টরটা বলছি কোথায় থাকে কি আসল বিষয়, উনি আমাকে এগুলো বলতে না করেছেন। আচ্ছা মানে ওনার ওয়াইফ, মানে যিনি আমাকে ফোন করেছিলেন উনি আইটিসিতে জব করেন। তো ওনার সেখান থেকে ওনার ইচ্ছে ছিল উনি অন্য জায়গায় বাইরে চলে যাবেন। তো হয় না কিছু জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে ওনার মধ্যে একটা গ্রিডি, আমি আমি ডে ওয়ান থেকে লোকটাকে বুঝেছি লোকটা খুব গ্রিডি, মানে ওর একটু লোভি টাইপস। উনি আমাকে ফোন করে বললেন যে এরকম আপনার নাম্বারটা পেয়েছি। আমি এখন বললাম কোথা থেকে পেয়েছেন? তো কিছু বলেনি, বলছে দেখুন আমার না এই 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 টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। বলছে আমি মাস গেলে 10 থেকে 15 লাখ টাকা স্যালারি পেতে চাই, আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, মানে সব অনেক বড় বড় স্বপ্ন। আমি বললাম যে আপনি কি চাইছেন? বলে দেখুন আমি অনেক পড়াশোনা করি, আমি জানি আপনি কি ডিমোনোলজি নিয়ে কিছু করেন। এবার আমি তোমাকে শেয়ার করেছি আমি অনেক ছোটো বয়স থেকে এই ব্যাপারটা জানি, মানে এই ব্যাপারটার সাথে আমি যুক্ত রয়েছি কেন সামহাও আমার পছন্দের একটা টপিক, মানে এটা নয় যে এটা নিয়ে কাজ করব, জানার যে এটা নিয়ে কেন কাজ করবে না, কেন এর ভেতর ঢুকবে না। তো ওনাকে তখন আমি বলি যে না আমি এরকম কিছু করি না, আপনার যদি মনে হয় আপনি হিলিং করাবেন, ম্যাজিক তো আমি করতে পারবো না, ডিমোনোলজিও ম্যাজিক করে না। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, সেগুলোতে আমি, মানে আমাকে পুরো কথাই উনি শোনেননি, আমার ফোনটা কেটে দিয়েছে। ভালো কথা, মানে আমি তখনও বুঝতে পারিনি যে ডিসেম্বরের লাস্টে আমার কাছে একটা কল আসে। একজন মহিলা ফোন করেন, ফোন করে আমাকে বোধহয় তোমারই পডকাস্ট থেকে না অন্য আমার কোনো একটা চ্যানেল থেকে, আমার ঠিক মনে পড়ছে না, উনি আমাকে দেখেছেন। দেখে উনি আমাকে ফোন করে বললেন যে আপনার সাথে আমার একটু কথা আছে। আর হ্যাঁ বলুন। তো বললেন যে দেখুন আমার বাড়িতে কিছু মানে অসংলগ্ন ব্যাপার স্যাপার হচ্ছে, আমার হাজব্যান্ড কিছু জিনিস প্র্যাকটিস করেন যে জিনিসটা ঠিক না। এবার আমি নাম ফটো এসব চেয়ে যেমন পাঠাই, আমি তো আগেই বলি যে আমার কাছে আগে আপনার ফটো পাঠান, আমি অর্ডার রিড করে আপনাকে একটা রিডিং দেবো, দেন আপনার মনে যদি হয় আমি ক্যাপেবল দেন আপনি আসবেন, নয়তো তার আগে না টাকা পয়সা না কিছু। তো উনি যখন হাজব্যান্ডের ফটো পাঠায় আমি ছিটকে গেছি। আমি এতটাই আমি ছিটকে গেছি যে এই লোকটাই তো আমাকে কোয়ারিজ করেছিলেন যে কি লাগবে, মানে ওনার ডিমোনোলজিতে ওনার খুব ইয়ে ছিল, তো মানে ন্যাক ছিল ওনার, রাতারাতি উনি বড় লোক হবে, মানে 15 লাখ টাকা তো হাতের মোয়া, কিছু করবে না তুমি ওখানে বসে 15 লাখ টাকা পেয়ে যাবে। যাই হোক ওনার ওয়াইফ আমাকে ফোন করে বললো যে যখন আমি ফটো চাইলাম সব কিছু চাইলাম, তখন আমি ওনাকে একটাই কথা বললাম, আপনার হাজব্যান্ড কি কোনো অন্যরকম প্র্যাকটিস করে বা কারোর সাথে কি ওনার ইয়ে রয়েছে, মানে কন্ট্যাক্ট রয়েছে? উনি তখন আমাকে বললেন যে হ্যাঁ, মানে কিছু এমন জিনিস করে যেগুলো আমার মনে হলো যে তন্ত্র বা ঠাকুর দেবতা এই সমস্ততে এগুলো লাগে না, বা এরকম কিছু জিনিস লুকিয়ে, এতটা লুকিয়ে হয়। চিলেকোঠা ঘরে গিয়ে উনি মানে ছাদের রুমে গিয়ে একা বন্ধ করে রাতের পর রাত বসে থাকে, কী সব কোন ভাষায় সব, মানে ভাষায় হিব্রু ভাষায় উনি শিখেছেন হয়তো, বা ইউটিউব থেকে তখন সবই জানা যায়, তো ইউটিউব থেকে হয়তো দেখেছেন বা কেউ হয়তো ওনাকে গাইড করেছেন, উনি বলেছেন, আর যে গাইড করেছেন তার ফটো তোমাকে আমি পাঠিয়েছি, তুমি দেখেছো। তো সেখান থেকে দাঁড়িয়ে বলছেন যে আমি কি হয়েছে, মহিলা কাঁদছেন, বলতে বলতে কেঁদে ফেলেছেন। আমি বললাম যে এখন আপনি বলুন, আপনি 1 মাসের মধ্যে, মানে উনি আমাকে লাস্টে, আমি তখন বললাম যে আপনার হাজব্যান্ড কিন্তু আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, সব পাঠালাম। পাঠাবার পর আমি বললাম আপনার হাজব্যান্ড আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, ডিমোনোলজি নিয়ে উনি খুব ন্যাক ছিল, আমি এগুলো করি না। বলছে ম্যাম আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলে কি আপনি একটু ফটো পাঠাবেন? আমি ওনাকে সব পাঠালাম। উনি বললেন হ্যাঁ এটা আমার হাজব্যান্ড। তারপর আপনার হাজব্যান্ডের গ্রিডিনেস অনেক বেশি, বলে হ্যাঁ উনি এখন বাইরে আছেন। বলছে উনি খুব ভালো পোস্টে আছেন ম্যাম, উনি কিন্তু সত্যি এই টাকাটা পান, ইন্ডিয়ান কারেন্সিতে
কনভার্ট করলে সেটা এই কোয়ান্টিটি অফ অ্যামাউন্টই হয় ম্যাম, কিন্তু তার জন্য আমার লাইফ কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে ম্যাম। আমি আমার ছোট বাচ্চাকে হারিয়েছি উইদিন 1 মান্থ। উইদিন 1 মান্থ। আমি আমার ছোট বেবি, মানে উনি প্রেগনেন্ট ছিলেন, সেটা মিসক্যারেজ হয়ে যায় 7 মান্থসে। আমার 7 এখানেই কি একটা 6 কিউরিওসিটি months-এ। হচ্ছে যে উনি নভেম্বরে তোমার সাথে যোগাযোগ করেছিলেন, একদম লাস্টে। ওনার ওয়াইফ তোমার সাথে ডিসেম্বরে যোগাযোগ করলো, একদম। তার মাঝখানে এতটা অ্যামাউন্টের হ্যাঁ, কি পেয়ে গেল উনি? হয়ে যায়। যদি ভালোভাবে কেউ কিছু করতে পারে না, এটা হয়। কিন্তু উনি বুঝতে পারছেন না যে এই যে পেয়ে যায়, পায়, ট্রু, কিন্তু তার ব্যাক এন্ডে মানে ব্যাক সাইডে যেগুলো আছে সেগুলো তুমি ধারণার বাইরে অরিত্র। হুম, একটা ওয়াইন বা একটা কেকে কিন্তু ডিমান্ডের সাথে কাজ হয় না। হুম, যারা, আমি তো এদের হান্টার বলি, কেননা সত্যি বলছি, সরি টু সে, আমি এদেরকে রেসপেক্ট করি না। আমার মনে হয় যদি আমার সত্যিই টাকা পয়সার দরকার থাকে, আমি কুবেরজিকে কেন পুজো করব না বলো তো? আমি কেন খাটবো না বলো তো? আমি কেন মেডিটেশন করবো না বলো তো? আমি মহাদেবের থেকে কেন নেব না? আমি নারায়ণের থেকে কেন নেব না? ওনারা তো আছেন বসে। হুম, হোয়াই ডিমন? জানো না, মানে তুমি জানো না ওর সোর্স কোথা থেকে। ওয়ার্শিপ অফ বাল, এই জিনিসটা নিয়ে উনি করেছিলেন। শুধু যিনি ওনাকে গাইড করেছেন, উনি অত পাওয়ারফুল কিছু নয়। মানে তোমাকে ফটো পাঠিয়েছি, তুমি দেখে তো বুঝতেই পেরেছো। তুমি হাসছিলে, আমাকে ফোন করে বললে এটা কি, আমার তো হাসি পেয়ে গেছে। উনি একটা এগ্রিমেন্ট করে দেন। আমি গল্পটা বললে তুমি বুঝতে পারবে। ইয়েতে আসি। ওনার ওয়াইফ বলছে যে আমার হাজবেন্ড বাড়িতে কী সব পায়রা, কোথাকার সব মাংস এসব নিয়ে আসে, ওপরে এরকম পুজো শুরু করে। আচ্ছা, আর বলছে আমি জানি না আপনার সাথে কবে কন্ট্যাক্ট করেছেন, উনি পুজো এরকম কী সব করতেন, করার উইদিন 5 ডেজের মধ্যে উনি এরকম চাকরির পান। উনি এখন ইউএসএতে রয়েছে। এই সময় দাঁড়িয়ে ম্যাম ইউএসএতে যাওয়াটা তো খুব অসুবিধা। ওখান থেকে লোকের চাকরি চলে যাচ্ছে, উনি কী করে ইউএসএতে গিয়ে থাকেন? আমি বললাম যে সব কিছু হয়, আপনি কি হয়েছে আপনার সাথে বলুন। বলছে আমি এরকম প্রেগনেন্ট, এরকম সো অ্যান্ড সো আমার প্রবলেম হয়েছে। আমি ওয়াশরুমে গেছিলাম, আমি স্নান করছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে অল অফ আ সাডেন আমার ব্লিডিং শুরু হয়। আমার রাত্রেবেলা স্নান করার হ্যাবিট আছে, আমার ব্লিডিং শুরু হয়। হুম, আমি যখন আমার হাজব্যান্ডকে বলি যে আমার ব্লিডিং শুরু হয়েছে, আমার বোধহয় মিসক্যারেজ হয়ে গেছে, আমাকে এটা অপারেশন করতে হবে, কেন মোর দ্যান আই থিঙ্ক 5 মান্থস, মানে এক্স্যাক্টলি আমার মাসটা মনে নেই। বলছে আমার মোর দ্যান 5 মান্থস, তো আমার সেখানে ওটাকে ক্লিয়ার করতে হবে বেবিটাকে। বলে ও না, কি হয়, মানে আমি যদি শুনি আমার বেবির এরকম, আমার ওয়াইফ মিসক্যারেজ করেছে, তো তখন আমি কি বলবো? একটা অদ্ভুতভাবে তো রিয়্যাক্ট করবো যে বাড়ির কাউকে বলবো। ও খুব শান্ত মাথায় নাকি কথা বলেছেন। ইনফ্যাক্ট মহিলাটির মানে যিনি শাশুড়ি মা, হুম, উনিও বলছেন যে আমার ছেলে কিন্তু খুব শান্ত মাথায় বললো যে ওকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে ক্লিনটা করিয়ে আসো। কী করে হয়? আমার এরকম আমার ওয়াইফের সাথে হলো, আমি এত শান্ত গলায় কী করে থাকতে পারি? মানে ও বলছে আমার বরের কিন্তু সেই দিকে কোনো ধ্যান ছিল না। ভালো কথা। তাহলে তারপর বলছে ম্যাম, তারপর আমার বাড়িতে মানে অদ্ভুতভাবে আমার বাড়ির যে কুকুরটি রোজ রাত হলে চিৎকার শুরু করে। আচ্ছা, রোজ রাত হলে পাগলের মতো চিৎকার শুরু করে। মানে সেই মানে ওপরে ছাদের উপরে ও চলে যায়, ওই ছাদের দরজা তো বন্ধ থাকে, বলে সেইখানে দাঁড়িয়ে ও চিৎকার শুরু করে, মানে পাগলের মতো চিৎকার করে। বলে এরকম চিৎকার হতে হতে আমার একদিন মনে হলো যে আমি কুকুরটার পাশে যাবো, মানে ও কেন চিৎকার করছে আমি দেখবো। আর এতটাই রাত, আর আমিও উইক, এখন আমার বডি উইক, আমার সিঁড়িতে ওঠানামা করতে আমার কষ্ট হয়, তাও আমি গিয়ে হাফ সিঁড়িতে দাঁড়িয়ে, আমার ঠিক মনে হলো যে ওটা কী ছিল, মানে ওটা কোন জন্তু ছিল আমি বুঝতে পারলাম না। একটা বিশাল দেখি এরকম একটা শ্যাডো, যার মধ্যে আমি শিং দেখতে পাই। আমি তখন ওনাকে বললাম আপনার হাজব্যান্ড কিসের পুজো করতেন, কি ওয়ার্শিপ করছেন, আমাকে ক্লিয়ারলি বলুন। বলছে যে ম্যাম আমি তো ওই ওপরে চিলেকোঠা ঘরে যাইনি, তা আমি কোনো ফটো জানি না, আমি কি যাবো? আইলাম যে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে প্রোটেকশন দিচ্ছি, এটা নিয়ে সকালবেলা যাবেন, 12টার আগে, 12টার পরে যাবেন না। বলে ও না, দুপুর 12টার আগে? দুপুর 12টার আগে। আচ্ছা, আমরা যে মনে করি না যে শুধু রাত্রেবেলাই এসব, না, ইভেল টাইম দুপুরবেলাতেও, মানে 12টা থেকে 3টে কোনো শুভ কাজ কিন্তু করবে না, অনেকেই করে না। ওকে, মানে 12টা থেকে 2টো তো হেভি টাইম, মানে ভালো নয়,
না করাই বেটার। ওই সময় দেখবে না, বল না ভর হুম, দুপুরবেলা ছাদে যাস না, ভর দুপুরবেলা বাইরে এরকম চুল ছেড়ে হুম, ঘুরিস না। হুম, মেয়েদেরকে হুম। বলে, ছেলেদেরও বলে এই ভর দুপুরবেলা তো ইয়ে করিস না। ভর দুপুরটা কিন্তু খুব খারাপ, মানে বারবেলা যেটাকে বলে। তো ওনাকে বলার পর উনি বললেন যে তালা দেওয়া। মানে উনি না প্রত্যেক মানে হয় না একটা অসহায় মানুষ, আমার খুব ইরিটেট লাগতো যে প্রত্যেকটা মিনিটে মিনিটে যদি ফোনে তালা ভাঙবে কিনা সেটাও আমায় জিজ্ঞেস করছে। তুমি হুম। ইরিটেট হয়ে যাবে অরিত্র, কিন্তু একটা জিনিস যদি ভাবো না, মানুষ খুব অসহায়তা থেকে এসব করে। মানে যখন সে বুঝতে পারে না যে কি করা উচিত। হ্যাঁ, মানে আমি তো বুঝতে পারছি না, মানে সে তো বুঝতে পারছে না তার তার এরকম হয়েছে হট করে। সে বাড়িতে একটা শয়তান যদি বাড়িতে ঢোকে, তোমার বাড়ির এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়। হুম, ওনার আরেকটা বড় মেয়ে বাচ্চা আছে, সে ঘ্যান ঘ্যান করছে। একটা 6-7 বছরের মেয়ে হট করে চিৎকার পাৎকার করছে, হট করে পড়াশোনা করছে না, অসুস্থ হচ্ছে। বাড়ির এনভায়রনমেন্ট তো চেঞ্জ হচ্ছে। উনি তার জন্যই বুঝতে পেরেছেন, আর এত শর্টে উনি এত কিছু পেয়েছেন। এবার উনি এগ্রিমেন্ট কী করেছেন সেটা তো কেউ জানে নাই। এবার ওনাকে আমি ওই জন্য বলছি, আমাকে এগ্রিমেন্ট পেতে হবে, আমাকে দেখতে হবে উনি কারো ওয়ার্কশিপ করছেন। হুম, হুম, অনেক ডিমানোলজির অনেক ডিমান্ড আছে এখন তো। মানে তুমি যদি ইউটিউব খোলো, লেজার কি অফ সলোমন, মানে যেটা সুলেমান আলী সালাম, ওনার যে ওনাকে নিয়ে যে এত সুন্দরভাবে লেখা আছে, আমার তার থেকে খারাপ লাগে যেটা, যে ডিমন তাদের নাম দিয়ে, তাদের সাব ডিমন মানে যারা জিন, তাদের সাব যে ডিমনগুলো যে নাম, যেমন বালের নিচেও আরও কত এন্টিটিস রয়েছে। সেই কোন এন্টিটিসকে, বাল তো ডিরেক্টলি আসবে না, ও যদি অনেক বড় কাজ নয় ও ডিরেক্টলি আসে না, ওর নিচে যেই এন্টিটিসগুলো আছে তাদের পাঠায়। হুম। সেই এন্টিটিসের নাম ক্লিয়ার রয়েছে, ম্যামনের ক্লিয়ার রয়েছে, C3, মানে লট অফ। তুমি জানো না এরা কতটা ডেঞ্জার, এরা কোন জায়গায় বসে আছে এরা। সেখানে আমি বললাম আপনি যান। এবার আমাকে ফোন করেছে, এবার আমিও বিজি থাকি। আমি বললাম কী হয়েছে, এটা কি? বলছে তালা লাগানো। আমি তাহলে ভাঙুন। মানে এটাও আমাকে জিজ্ঞেস করছেন, বলছে কি ম্যাম আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক আছে। ভেঙে আমাকে যেই ফটোটা পাঠিয়েছে, আমার মনেই হয়েছিল এই সমস্ত তোমার কিছু নয়। মানে ওটার নামই ওরকম, ওর নামই বাল। তুমি সার্চ করলে দেখতে পাবে। অনেকে বাফামেট বলে, বাট আচ্ছা। বাফামেট আর বালের মধ্যে অনেক তফাৎ আছে। Okay. বাফামেটের অন্য কাহানি, এক নয়। তো ওয়ার্শিপ অফ বাল। তো যখন না ওনা এরকম দেখলো যে ফটোটা পাঠালো, ওটা হচ্ছে বাফামেটের। আচ্ছা। আমি বাফামেট বলছি, মানে কিন্তু অনেক অনেক দ্বন্দ্ব রয়েছে এর মধ্যে। কেউ বলবে ব্যাফোমেট আর বাল এক নয়। আর এটা নিয়ে না কোনো অ্যাকচুয়ালি ডিরেক্টলি কোনো ইয়ে নেই, মানে কোনো লিখিত নেই যে এই দুজন আলাদা, আবার এটাও লিখিত নেই এই দুজন এক। আচ্ছা। যদি ওয়ার্শিপটা দেখা যায় বা হিডেন কিছু দেখা যায়, তাহলে ব্যাপারটা কিন্তু এক। হুম, এবার উনি তারই পুজো করছে, এবার মানে বালেরই পুজো হয়েছে, উনি এবার ব্যাফোমেটের পুজো করছেন। ভালো কথা। আমি বললাম যে এগ্রিমেন্টটা কী আছে। দেখছি একটা কাগজে, গ্রিন কাগজে, কেন তোমার প্রসপারিটির জন্য গ্রিন কাগজে এগ্রিমেন্ট রয়েছে। আমি বললাম ওটা নিয়ে আসুন। আমাকে যে ফটো পাঠিয়েছেন আমি তার আগেই বুঝতে পেরেছি, আপনার স্যাক্রিফাইস শুনেই বুঝতে পেরেছি যে এটা কী চলছে। এগ্রিমেন্ট নিয়ে আসেন। ওখানে যেই সমস্ত জিনিস দেখলাম, যাই হোক ওটা আমি বললাম না, পচা মাংস, এনা ম্যানা তেনা সব কিছু ওখানে রয়েছে। মানে একটা নোংরা একটা ব্যাপার, মানে ওর ক্যান্ডেল মধ্যেই সব ফ্যান্ডেল, কিছু ছিল। হ্যাঁ ওখানেই পড়ে থাকবে। মানে যত নোংরা ভাবে রাখা যায় আচ্ছা। তত, মানে ডিমন, হোয়াট ইজ মিনিং অফ ডিমন? তো তুমি ভগবানের ঠাকুর ঘরে কি নোংরা করে রাখতে পারবে? সেটা তো কোনো মতেই নয়। একমাত্র আমাদের মানে উচ্ছিষ্ট চারালিরই পুজো হয় তোমার এঠোতে, তাছাড়া তো নয়। মা মাতঙ্গী ছাড়া কারোরই পুজো ওইভাবে হয় না, মানে আর ওই রকম নোংরাভাবে হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম এগ্রিমেন্টটা খুলুন। এগ্রিমেন্টটা এবার শোনো, যে খুলেছে আমার তো মাথার চুল দাঁড়িয়ে গেছে। এগ্রিমেন্টটা লেখা আছে হিব্রু ল্যাঙ্গুয়েজে, যেটা ওনাকে কেউ একটা লিখিয়ে দিয়েছে যিনি এই ল্যাঙ্গুয়েজ জানেন, সেটা হচ্ছে পুরোটাই তোমার ব্লাডে লেখা। আচ্ছা। আবার যে করেছে এগ্রিমেন্টটা সেও জানে না কিন্তু এগ্রিমেন্টটা অ্যাকচুয়ালি কী, কেননা ডিমেনের সাথে তো এগ্রিমেন্ট করতে হয় তোমাকে। আর আমি বললাম যে আপনি আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন উনি এই এগ্রিমেন্টে করেছেটা কি। এটা পড়ার সাধ্য আমার নেই, আর আমি এটা ডিকোড করতে পারবো না। তো আপনি আমাকে বলুন এটা ব্লাডে লেখা, আপনার হাজব্যান্ড কি বলে কি ম্যাম ও তো আমাকে, তাহলে আমি কিচ্ছু না, সোজা আপনি ভিডিও কল করুন, ভিডিও করে পাঠিয়ে বলুন হোয়াট ইজ দিস। উনি কিন্তু করেছেন,
উনি ভয় পেতেন না ওর নিজের হাজব্যান্ডকে, বাট করেছেন। তারপর যাই হোক, ওনার হাজব্যান্ড ফোন করে বলছে তোমাকে কে বলেছে এই বাড়িটা খুলতে, তুমি কেন খুলেছো আমার ঘর, তুমি কেন ইয়ে করেছো? বলছে এটা কি? বলছে না এটা কিছু না, এই নাও এই নাও। তারপর আমি লং স্টোরি শর্ট করে উনি কিছুভাবে ওনার হাজব্যান্ডের থেকে জানতে পেরেছেন কাকে দিয়ে কাজটা করানো হয়েছে। আচ্ছা। ওই যে তোমাকে পাঠিয়েছি সেই মূর্তিমান পিলার। তো সে শুধু সে তাই নয়, সে ওপেন ব্যাফোমেটকে মানে বালকে উনি প্রমোট করছেন। ওকে। তোমাকে আমি সেই লিঙ্কটাও পাঠিয়েছি যে চেইন উনি কোথায় ক্রিয়েট করছে। চেইন ক্রিয়েট করছেন। এটা চেইন ক্রিয়েট করা হয় আর ওদের করতেই হবে। তো ওই যে চেইনটা দেখো উনি, আমার তখন মনে হলো যে উনি যে এই কথাটা বলছেন মানে উনি কি এগ্রি বলছে না, আমাকে বলেছে আমার শুধু স্যাক্রিফাইসের জন্য একটা ওয়াইনের বটল লাগবে, কেক লাগবে আর রোজ লাগবে। আইলাম যে তারপর এগুলো কি লেখা? সে তো বুঝতে পারলাম ইংলিশে লেখা আছে কেক, ওয়াইনের বটল, রোজ, তারপর হিব্রু ল্যাঙ্গুয়েজে কি লেখা আছে। ওনার হাজব্যান্ড বলে উনি আমাকে করে দিয়েছেন আর দিয়ে বলেছেন এখানে সাইন করে দিতে, মানে ডু অ্যাজ আই সে বলে তারপর তোমাকে পিটিশনটা মানে যেমন এগ্রিমেন্টটা ডান করলাম, এগ্রিমেন্টটা ডান করেছে। এইবার শোনো খেলা, এগ্রিমেন্ট তো উনি তো ওনার মতো করে ডান করেছে। আমি বললাম যে আপনি একটা কাজ করুন, বাড়িতে এইসবের জন্য একটা এই যারা ডিমোনোলজি নিয়ে যারা কাজ করে তারা কিন্তু তোমাকে আবার বলে দেবে হনুমান চালিসা পড়া যাবে না, বাড়িতে মহাদেবের পুজো করা যাবে না, তোমার কোনো রকমভাবে গঙ্গা জল ছেটানো যাবে না। আমি বললাম আপনি কাজ করুন ওটাকে জ্বালিয়ে দিন, জ্বালিয়ে বাড়িতে মানে এগ্রিমেন্টটাকে, আচ্ছা। মানে এগ্রিমেন্টটা জ্বালিয়ে দেওয়া মানে ফায়ার এলিমেন্ট চলে গেল। আর ওটাকে জ্বালিয়ে দিন, ওটা যা অ্যাশ থাকবে সেই অ্যাশটাকে মাদার নেচারে দিয়ে দিন। আর একটা কাজ করুন, আপনি সারা বাড়িতে গঙ্গা জল ছেটান আর হনুমান চালিসাটা পড়ুন, চালান 24 যাতে বন্ধ না হয়। হনুমান চালিসা কি চালাবে, ওনার বাড়িতে রাত্রেবেলা থেকে তাণ্ডব শুরু হয়। আচ্ছা। ওনার বাড়িতে ওনার মেয়ে হট করে উদ্ভট রিয়্যাক্ট করা শুরু করে, চিৎকার করছে, জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে, মানে একটা উগ্র রূপ ভাবো, মানে শয়তানের উগ্র রূপ মানে যেরকম হয়। সেই মেয়ে রান্নাঘরে ছুটে চলে যায়, ওইটুকু 8-9 বছরের মেয়ে চাকু নিয়ে নিজের হাত কেটে ফেলে। আর হাত কেটে দাঁড়িয়ে মাকে বলছে যে দেখো দেখো এটাই আমার চাই, এটাই চাই, তো এটাই চাই, এটাই আমার চাই বলে সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা। মানে এইভাবে ওই বাড়িতে সেই জিনিস ঢুকেছে, মানে এত ফাস্ট তোমাকে ওই তোমার সমস্ত কিছু অ্যাচিভ করিয়ে দিল। আর যেই মহিলাটি করেছেন উনি নিজেও এই কাজটাকে জানেন না, উনি কাউকে দিয়ে করিয়েছেন। পিটিশনটা লেখা হয়েছে মানে ব্লাড দিয়ে, নিশ্চয়ই ব্লাড দিয়ে তুমি প্রিন্ট আউট বার করোনি, না। লেখা হয়েছে মানে উনি কাউকে না কাউকে দিয়ে লিখিয়েছেন। এর পেছনে কেউ একটা তো আছে যে এইভাবে মানে বালকে প্রমোট করছে, ব্যাফোমেটকে এইভাবে প্রমোট করছে। তারপর ওটা গেল, পরের দিন উনি মেয়েকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো, মেয়েকে বাপের বাড়িতে। আমি বললাম আপনি আপনার মেয়েকে কোথাও রাখতে পারবেন? বলে হ্যাঁ ম্যাম আমি রাখতে পারবো। আমি বললাম কোথায় রাখতে পারবেন? বলে আমার বাপের বাড়ি। আমি বললাম সেম পাড়াতে হলে হবে না? সেম পাড়াতে হবে না না না, বলছে যে না 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 আমার বাপের বাড়ি দূরে আছে, আমি সো অ্যান্ড সো জায়গায় ওকে পাঠিয়ে দিচ্ছি। আমি পাঠিয়ে দিন। তারপর ওনার অল অফ আ সাডেন উনি বাপের বাড়িতে 2 দিন ছিলেন। আমি বললাম যে আপনি কিন্তু এখন নিজেও থাকবেন ওই বাড়িতে। শাশুড়ি কি করবে? শাশুড়ি বলছে যে মনে হচ্ছে খুরের পায়ে মনে হচ্ছে ওপরে ছাদে কেউ খুর পরে হাঁটছে, খুরের আওয়াজ, মানে যেরকম ঘোড়া বা তোমার ছাগল হাঁটলে যেরকম আওয়াজ হয় ঠিক ওরকম হাঁটছে। আর সারা বাড়িতে বলছে একটা বিভৎস বিদঘুটে একটা স্মেল। আর ওর শাশুড়ি বলছে আমার বাড়ি, মানে উনি আমাকে যেটা বলছেন বলে আমার দরজার বাইরে কোনো একটা মানুষ মানে হিংস্রভাবে একটা মানে গোঙালে যেরকম একটা অদ্ভুত পশু মানে কি হয় কোনো গ্রাউলিং, হ্যাঁ ওরকম টাইপের কিছু একটা, মানে অদ্ভুত। উনি আমাকে বলতেও পারছেন উনি কি শুনছেন। বলে এটা না আমি কোনোদিনও শুনিনি, মানে মনে হচ্ছে আমি বেরোলেই এক্ষুনি আমাকে ছিঁড়ে ফিরে খেয়ে নেবে। মানে আমি ভয়ে, উনি বাথরুম যেতে পারতেন না, সারা বাড়িতে এটা চলছে। আর ছোট 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 নোংরা পোকা সারা বাড়িতে, তোমার জিনিস পচে যাচ্ছে, যেটা হয় এই সমস্ত যারা ডেমোনোলজি করে তারা নিজেরাও জানে কি হয়। তোমার যে কোনো দেবত্ব কিচ্ছু হবে না, বাড়িটা না তোমার অদ্ভুতভাবে যারা এই প্র্যাকটিস করে, যাদের বাড়িতে এই প্র্যাকটিস হয়, বাড়িটা না অদ্ভুত আশ্বাস গন্ধ, মানে আমি জানি এরকম অনেকেই করেন যাদের বাড়িতে আমি গেছি, মানে
অদ্ভুত নোংরা থাকবে, আশ গন্ধ বেরোবে বাড়ি থেকে, একটা ড্যাম্প, একটা ভ্যাপসা। বলছে আমার বাড়ি এরকম না। মানে মহিলা নিজেও খুব পরিষ্কার। বলছে আমি কিছু করে এগুলোকে আমি কাটাতে পারছি না। উনি বাপের বাড়ি থেকে চলে আসেন ওনার মেয়েকে রেখে। এবার স্কুলও আছে। আমি যে স্কুল পরে হবে, আগে আপনি মেয়েকে রাখুন। উনি যখন আসেন বাড়িতে, ওনার শাশুড়ি খুব ভয় পান। বলছে মা তুমি আমার কাছে থাকো, তুমি যেও না, আমি শ্বশুরমশাই নেই, উনি পাস্ট হবে। বলে মা আমার না আমার এরকম হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। মানে উনি ফোন করছেন, মানে সেই মানে ভয়ে একটা মানুষ তারস্বরে চিৎকার করে কথা বলছে, আমি হাফ কথা বুঝতে পারছি না যে শান্ত হন। বলে না এটা হয়েছে, ওটা হয়েছে। বলে ভয় কাঁদছে। বলে এটা কি হচ্ছে বুঝতে পারছে না, যে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, উনি কি এগ্রিমেন্ট সাইন করেছেন, উনি কি বলে গেছেন, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, জিনিসগুলো আপনার ছেলেকে বলুন। আমি না জানলে, আমি তো জানি এটা কেন হয়েছে, কিন্তু এগ্রিমেন্টটা তো আমাকে জানতে হবে। আমি যদি এগ্রিমেন্টটা না জানি, আমি তো কিছু করতে পারবো না। যে ওই যে ইংলিশে লেখার পর কিছুটা হিব্রু ল্যাঙ্গুয়েজ, সেটা কি ল্যাঙ্গুয়েজ? তারপর উনি বললেন যে আমার হাজব্যান্ড অল অফ আ সাডেন ফোন তুলছে না। ওর মা ফোন করছে, তুলছে না। আমি দেখুন অনেক সময় হতে পারে ওনাদের কাজকর্ম থাকে, আপনি যে সময় ফোন করছেন ওখানে রাত, না তোলারই কথা, আপনি দিনের বেলা ফোন করুন। এবার যাই হোক, উনি 2 দিন পর ফোন করেছে। ইন দিস পিরিয়ড ওনার প্রচণ্ড, এই পিরিয়ডটায় ওনার শরীরটা একটু ডাউন থাকে। তো আরেকটা স্যাক্রিফাইস হয় ওনার ভাইয়ের বউয়ের। মানে এইটা হচ্ছে মারাত্মক জিনিস। মানে এইটা নেওয়ার মতো না। মানে ওনার বাড়িতে ওনার ভাইয়ের বউ, আর মানে যেখানে উনি থাকেন ওখানেই আশেপাশে ডক্টর দেখাতে এসছে। রাত্রেবেলা যাই হোক 8 মান্থ, মানে ওনার ভাইয়ের বউ কিন্তু 8 মান্থ প্রেগনেন্ট। এই বাড়িতে তুমি এই জিনিস ঢুকিয়েছো, সে তো একের পর এক নেবে, একের পর। আর ওনার চাইল্ড স্যাক্রিফাইস কথা বলছো? মহিলার, আচ্ছা, মানে ও তো সোল স্যাক্রিফাইস, মানে ব্যাফোমেট, মানে যে এবার ব্যাফোমেট নিয়ে বললে অনেক ডিমোনোলজি দেবে, তোমার এখানে ডিএম করতে শুরু করছে, না ওনার এটা লাগে না, ওটা লাগে না। এখানে আমি ওই জন্য বালের নামটাই নিচ্ছি। বালের চাইল্ড স্যাক্রিফাইসটাই চাই, ওনার চাইল্ড ঊর্জাই চাই, তার সাবকনশিয়াস ঊর্জাই চাই, বাচ্চাই চাই। আর বাচ্চা মেয়ে হলে খুব ভালো হয়। আচ্ছা। আর এটাই হচ্ছে সত্যি কথা, যারা এই প্র্যাকটিসটা করে তারা এটা জানে। মানে এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। কে কাজ হয়, ওয়াইনে কাজ হয়। তো ওনার ভাইয়ের বউ হয় না, পিউকিশ ফিলিং হয়, শরীর ভালো লাগছে না। তো দিদির বাড়ির সামনে ভাই এসছে রাত্রেবেলা। তো মহিলা বলেছে যে না আপনি এখানে থাকুন, আজকে থেকে যাও। নিজের ভাইয়ের বউ এসছে, শরীর ভালো লাগছে না, আর ওরকম অবস্থায় আবার নিয়ে যাবে গাড়ির জার্নিতে। ওনার শরীরটা একটু খারাপ লাগছে, আর পিউকিশ ফিলিংয়ে ওরকম একটা অদ্ভুত একটা জিনিস হচ্ছে। তো ভাইয়ের বউকে বলেছে যে তোমরা ওপরে গিয়ে শো, তোমরা ভালোভাবে আজকে থাকো, খাওয়া দাওয়া করো, শো। আর সেদিনকে মহিলা আমাকে আর ফোন করেনি। মানে আমাকে ফোন করলে মানে একটাই কথা বলতাম, না ভাইয়ের বউকে বাড়ি পাঠাও। আপনার বাড়িতে এখন বাচ্চা, মানে ছোট বাচ্চা প্রেগনেন্ট হতে পারে, বা প্রেগনেন্সিতে কেউ থাকবে না। রাত্রেবেলা ওনার ভাইয়ের বউ চিৎকার করে ওঠে, মানে তাকে রুবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, মানে রুবি হসপিটালের ওই দিনের উনি বলছেন, ওই দিনের সবাই আজ অবধি এটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি ডক্টররাও, এইভাবে কি করে একটা বাচ্চা ওইভাবে তার ডেলিভারি হয় আর তার ঘাটটা মোটকানো থাকে। কি বলছো? ইয়েস, দিস ইজ দ্য স্টোরি। ওনার রাত্রেবেলা ওনার ভাইকে অনেকবার করে নাকি ওনার ভাইয়ের বউ বলছেন, উনি ওনাকে বোন বলে ডাকেন, যে উনি ওনার হাজব্যান্ডকে বারবার করে ঠেলছে যে আমার পেটে না খুব ব্যথা করছে, আর মনে হচ্ছে কিছু একটা জিনিস নিচের দিকে আসছে। যখন ব্যথাটা বাড়ে উনি চিৎকার শুরু করে, তখন ওপরে ওরা গিয়ে দেখে অলরেডি বাচ্চাটা হাফ বেরিয়ে রয়েছে। বাচ্চাটা হাফ বেরিয়ে গিয়ে মানে ব্লিডিং, মানে ভাবতে পারছো এখানে 2টো প্রাণ চলে যেত। মানে পুরোপুরিভাবে অ্যাম্বল কর্ড ওর গলায় জড়ানো, মানে অ্যাজ ইফ কেউ ওকে মুটকে দিয়েছে। সেই ব্লাড, সেই মহিলা যখন আমাকে বলছে, আর আমাকে বলছে যে আপনি যদি বিশ্বাস না করেন আসুন, আমি আপনাকে রুবি হসপিটালে নিয়ে যেতে পারি। এবার ওই অবস্থায় গাড়ি করে, মানে বিভৎস অবস্থা, প্যাথেটিক সিচুয়েশন। মানে সবসময় তো ভয়টার থেকে, মানে ভাবতে পারছো ওনার হাজব্যান্ড কি করেছে, কাকে বাড়িতে নিয়ে এসছেন, কি হচ্ছে, কি চলছে, স্টোরিটা কি। এই সমস্ত মানুষদের এরা অ্যাকাউন্ট খুলে তোমার ডেমনিজমকে এইভাবে মানে স্প্রেড করছে। সেই আমি প্রথমে বিশ্বাস করিনি এটা হতে পারে। আমি ফটো বলছে ম্যাম আপনার মনে হয় সিচুয়েশনে ফটো তুলে রাখবো। বললাম যে
কি বলছেন আপনি? বলে চলুন না আমার সাথে, আপনি আসুন, চলুন রুবি হসপিটালে আমার সাথে চলুন, আমি আপনাকে ডক্টরের নামও বলে দিচ্ছি, আপনি যান গিয়ে জিজ্ঞেস করুন। সব কিছু তো মিথ্যে নয় না ম্যাম, আমার সাথে হচ্ছে বলে আমি আপনার কাছে এসেছি, না তো আসবো কেন? ওনার ভাইয়ের ওই যাই হোক বাচ্চাটাকে ডক্টরও বলছে এইভাবে, মানে ডক্টরও কিছু বলতে পারছে না, মানে এইভাবে হয়টা কি করে, মানে উনি এখনও অসুস্থ, ওনার ভাইয়ের বউ, মানে এইভাবে এরকমভাবে হয়েছে, যাই হোক উনি বেড রেস্টে রয়েছেন। ওই আরেকটা স্যাক্রিফাইস, এবার উনি পাগল হয়ে উঠেছেন যে আমার জানতে হবে কি হয়েছে। বলছে তুমি এবার দেখবে যে যে কোনো বড় কোম্পানি যদি তোমাকে কোথাও পাঠায় বা কোনো কোম্পানিতে যদি তুমি যাও, তুমি যদি সেখানে যদি তোমার ওয়াইফ মেল করে অ্যাজ পার ল, সেটা ওয়ার্ল্ডের যেখানেই থাকো না কেন, সেটা কিন্তু অনেক বড় মানে অফেন্সে পড়ে, মানে তুমি তোমার সেখানের থেকে তোমার চাকরিও যেতে পারে। ওর হাজব্যান্ডকে ভয় দেখালো যে তুমি যদি না আসো, আমার এরকম হচ্ছে, আমার ভাইয়ের বউয়ের এরকম হচ্ছে। ওনার হাজব্যান্ড একদম নর্মাল, যে এটা হ্যাপেন্ড হতে পারে, হয়েছে হয়তো প্রেশার হয়েছে, বা দেখো কি হয়েছে রাত্রেবেলা ভয় পেয়ে বেরিয়ে গেছে বলে একটা বাচ্চা হট করে ওরকম 8 মান্থের বাচ্চা ডেলিভারি হয়ে যায় নাকি? আর এইভাবে এইরকম হয় নাকি? আমার এরকম কিছুই না, আমি স্নান করতে করতে আমার এরকম মিসক্যারেজ হয়ে গেল কি করে? আমার মেয়ে এরকমভাবে হাত কই, ও বাপের মামার বাড়ি গিয়ে তো এরকম করছে না, ও তো মামার বাড়ি থেকে দিব্যি পড়াশোনা করছে। ও এতটা 1.5 ঘন্টা জার্নি করে স্কুল যাচ্ছে, 1.5 ঘন্টা সারা দিন ও টিউশন করছে, ও মামার বাড়ি যাচ্ছে, কই ও তো এখন এরকম অদ্ভুত ইয়ে করছে না। কই তোমার মা আমার বাড়িতে গিয়ে থেকে তো তোমার মায়ের ভয় লাগছে না? তুমি আসো, নয়তো আমি তোমার অফিসে মেল করব। আচ্ছা। মানে এই মেলটা যদি যায় তুমিও হয়তো জানবে যে সেটা কিন্তু অনেক বড় অফেন্স, মানে তোমাকে আসতেই হবে। মানে অফিসের মেন হেড আর সমস্ত অফিসের একটা ওয়েবসাইট থাকে যেখানে সব থাকে। বলছে আমি সেখানে গিয়ে বলবো, আমি তোমার অফিসে এরকম নাম্বার এরকম মেল আইডি আমি পেয়েছি, দেখো আমি এখানে কিন্তু মেল করব। তারপর ওনার হাজব্যান্ড বলছে যে আমি ছুটি নেওয়ার, মানে এই ইন দিস পিরিয়ড কিন্তু অনেকটা মাস চলে গেছে, মানে জানুয়ারি এন্ড ফেব, তো সেখানে ওনার হাজব্যান্ড বলছে আমি আসছি, আমি এসে কথা বলছি, আমি তুমি কার সাথে কনসাল্ট করছো? বলে আমি কার সাথে কনসাল্ট করছি দেখার দরকার নেই, তুমি এসো। তো জানি না ওনার হাজব্যান্ড কীভাবে এসছে। তখন ওনার হাজব্যান্ড ওনাকে বলছে যে দেখো আমাদের তো এখানে আইটিসিতে জব করে তো যেই টাকাটা পাচ্ছিলাম অত বেশি তো আমাদের চলছে না, আমাদের দুটো ইয়ে হবে। আমি এরকম প্রচুর ইউটিউব দেখেছি যেখানে আমি দেখেছি যে ডেমোনোলজি করলে তোমার সমস্ত উইশ 21 দিনের মধ্যে ফুলফিল হয়। আর আমার আচ্ছা। হ্যাঁ, আমার 11 দিনে, মানে আমার তো 5 ডেজই লেগেছিল। দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আমি গেলাম, আমি যেই মানিটা কোট করেছি সেই মানিটাই এসছে, আমি যা যা কোট করেছি তাই এসছে। কিন্তু আমাকে কিন্তু এরকম বলা হয়েছিল, আমি যখন এখানে যখন খুঁজছিলাম ওই আইডি উনি দেখেন, ওনার দেখে ওই মহিলাকে মনে হয়েছিল যে ওনার সমস্ত কিছু ডেমোনোলজির দেখে আরও পড়ে ওনার মনে হয়েছিল এই মহিলা কিছু করতে পারেন। তো উনি তখন ওনার কাছে যান, যাওয়ার পর এই মহিলাকে যখন বলেন তখন উনি বলেন একটা এগ্রিমেন্ট হবে। ওনার হাজব্যান্ড তখন ওই মহিলাকে জিজ্ঞেস করে এগ্রিমেন্টটা কিসের হবে? তখন ওনাকে বলা হয় যে একটা কেক, একটা ওয়াইন, রোজ, আর একটু ঊর্জা চাই। ঊর্জা চাই, হোয়াট ইজ মিনিং অফ ঊর্জা? ওনার মনেও হলো না, এতটাই গ্রিডি মানুষ, এই সমস্ত মানুষদের ঘেন্না করি, যে ওনার একবারের জন্য মনে হলো না অরিত্র আমার মানে সো অ্যান্ড সো স্যালারির জন্য, আমার বাইরে যাওয়ার জন্য ঊর্জা, মানে ঊর্জাটা কিসে? তোমার তো বাচ্চাটারও হতে পারতো। উনি ওখানে বলেছেন যে ওই যে লেখাটা ওটা হচ্ছে ঊর্জা। বলছে উনি আমাকে বলেছেন ঊর্জা চাই। তারপরে আমি বলেছিলাম যে কি, আমি ঊর্জা মানেটা কি? মানে বলছে ওটা একটা লিখতে হয় এমনি। তুমি একটা এগ্রিমেন্ট সাইনে এমনি কিছু দিয়ে লিখে দেবে? কই ভগবানের সাথে তোমাকে রোজ পুজো দিতে গেলে এগ্রিমেন্ট সাইন করতে হয়? এত কিছু দিচ্ছা যে তুমি আমি এখানে বসে আছে, মহাদেবের দানে বসে আছে, অবভিয়াসলি বসে আছে, আমাদের কি কোনো এগ্রিমেন্ট সাইন করতে হয়েছে? কখনোই না। আর ঊর্জা কিসের এগ্রিমেন্টের সাইন? ঊর্জাটা এমনি লিখতে হয়, সব কিছু এমনি। মানে আমার মনে হলো আমি এমনি একটা লিখে দিলাম ঊর্জা চাই, সেটা তো হয় না। তো আমি বললাম যে এবার উনি ফোন করে বলছে আমার বর বললো যে এরকম ঊর্জা। আমি বলছি ঊর্জা মানে বোঝেন না? প্রাণ শক্তি। ঊর্জাটা কিসের চাই? উনি যার পুজো করছেন বলুন কার পুজো করছেন বলতে, নামটা ঠিক বলেছেন যা আমি নাম ভেবেছি। আমি ওনার বাচ্চারই স্যাক্রিফাইস চাই। যারা এই প্র্যাকটিস করেন, যাদের বাড়িতে বাচ্চা আছে, যারা বা বিয়ে করবেন ভাবছেন, তাদের বাড়িতে যদি এই ডিমান্ড দিয়ে যদি কাজ করানো হয়,
জীবনে মা তো অন্তত হতে পারবেন না। যদি মা হয়ে থাকেন আপনার বাচ্চাটা শুকিয়ে কিভাবে মরে যাবে আপনি জানবেন। আর যদি প্রেগনেন্ট থাকেন আমি লিখে স্ট্যাম্প করে দিতে পারি অরিত্র, সেখানে মিসক্যারেজটা অবধারিত। ওনার তুমি ভাবো তুমি 10 লাখ টাকা প্যাকেজে মানে ইন্ডিয়ান কারেন্সিতে তুমি 10 লাখ টাকা পাচ্ছ, তোমার একটা ভালো বাড়ি, তোমার ওখানে সব কিছু। তুমি সত্যি কি অরিত্র সেটা একটা ওয়াইন আর একটা কেকে হয়ে যাবে? ডিমেনের ওয়াইনের দরকার হয়? ডিমেনের ওয়াইনের দরকার না ব্লাডের দরকার? ডিমেন যে এত শক্তিশালী হয় সেটা কেকের কি কার্বোহাইড্রেট দিয়ে শক্তিশালী বানাচ্ছে নিজেকে? না, সেখানে তোমার ব্লাডটা চাই। আর কার ব্লাড চাই? সারা ওয়ার্ল্ড জুড়ে এটা নিয়ে এত ঝামেলা হয়ে গেল আর এত ঝামেলা হচ্ছে, সারা ওয়ার্ল্ড জুড়ে এটা নিয়েই তো ঝামেলাটা হচ্ছে। আর এই জিনিসগুলো এখন মিডিয়াতে এইভাবে ছাড়ছে। আমি ওনাকে বলছি আপনি কী চাইছেন? উনি আমার সাথে কথা বলে বলে ম্যাম আপনি? হ্যাঁ আমি। বলে আপনি যোগাযোগ করে? আমি না না আমি কাউকে যোগাযোগ করি না, আপনার ওয়াইফের নাম্বার আমি কী করে জানবো? বলে আমি আপনি যার নাম্বারটা যার সাথে করেছেন তাকে একবার জিজ্ঞেস করেছেন উর্জা কেন চাই? বলছে না আমাকে বলছে ওটা এমনি দিতে হয়। আর আপনার ওয়াইফের মিসক্যারেজ হলো আর আপনার মানে ব্রাদার ইন ল যে কিচ্ছু জানেন না, যার কোনো অপরাধ ছিল না, যার কোনো লোভ ছিল না, লোভও ছিল না, সে তার ওয়াইফ অসুস্থ বলে দিদির বাড়িতে থাকতে গেছে, সেখানে তার এত বড় সর্বনাশ হলো। একটা জানেন একটা মেয়ের ইন্টারনালি কতটা ড্যামেজ হয় এই সমস্ত জিনিসের যদি সেটা মিসক্যারেজ হয়, পরবর্তীকালে বাচ্চা হওয়াটা কতটা দুর্বিষহ হয়ে ওঠে। আর আপনার বাচ্চাটা, আপনার আরেকটা বাচ্চা মেয়ে সেরকম চাকু দিয়েও নিজের হাত কাটছে, এটা হতে পারে কখনো? মানে এই জিনিসগুলোর পর আপনি চুপ। বলছে না ম্যাম আমাকে বোঝানো হয়েছিল, আমি আপনি আমাকে একটা কথা বলেন, এটা বোঝানোটা কি হয়? অরিত্রটা কি বোঝানো হয়? যে আমি মানে রাতারাতি আমি এত কিছু পেয়ে যাব, তারপরে বলতে এটা আমার মাথায় আসলো না যে একটা ওয়াইনে কাজ হতে পারে না। ঊর্জা মানে প্রাণ শক্তি। ওই মহিলা জিজ্ঞেস করেছে বাড়িতে ওয়াইফ কী করছে, এই করছে, যেই শুনেছে বলে কি আমি ওনাকে বলেছি আমি এটা করবো, আমার কিন্তু ওয়াইফ প্রেগনেন্ট, আমার শালা বউ প্রেগনেন্ট। উনি বলেছে না না কোনো অসুবিধা নেই। আমাকে যান গিয়ে ওনাকে জিজ্ঞেস করুন। সেই মহিলা ওখানে যান ওই মহিলার সাথে কথা বলতে, যে আপনি ওনাকে দিয়ে কী কাজ করিয়েছেন? বলে উনি যা বলেছেন তাই। ওখানে গিয়ে উনি অন্য কথা শুনছেন। ওখানে গিয়ে শুনছে বলে আপনার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে বাড়িতে যিনি করিয়েছেন, যে মহিলার ফটো তোমায় পাঠিয়েছি, উনি নাকি ওনাকে ক্লিয়ার করে বলেছিলেন যে দেখুন আপনার বাড়িতে যদি আপনার ওয়াইফ প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, আপনি বাড়ির বাইরে করুন। বাড়ির বাইরে করো ভাই, বাড়ির ভেতরে করো, তুমি তো করছো কাজটা, তোমারই তো ওয়াইফ প্রেগনেন্ট। তো ওর মনে হয়েছে বলে কি না আমি এরকম বলিনি, আপনার হাজব্যান্ড জেনে শুনে সবটা করেছেন। আপনার হাজব্যান্ডকে আমি বলেছি আপনি যেই জিনিস ডিমান্ড করছেন এখানে ব্লাড চাই, ঊর্জা চাই। আর উনি ঊর্জা মানে জানেন না, তো আপনি ব্লাড মানে তো জানেন। তাহলে উনি বলেছেন হ্যাঁ আমি ঠিক আছে, আমি একটা ওটা সাবস্টিটিউট কী হয়, কোনো একটা ব্ল্যাক হেন মানে মুরগিকে পুষে তাকে বাচ্চার মতো করে ভালোবেসে তাকে ভালো করে খাইয়ে, আরে মানুষের ঊর্জা ওনার চাই, মানুষের বাচ্চার ঊর্জা চাই, সেটা তুমি মুরগির বাচ্চা দিয়ে রিপ্লেস করবে? মানে কতটা অশিক্ষিত, পড়াশোনা না হলে লোকে এটা করে। মানে এতটা এরকম বাড়িটাকে না, ওনার বাড়িটার মানে পেছনে আমি যখন ওনাকে ভিডিও কলে দেখছি, পেছনটা দেখলে না আমার মনে মানে আমার গায়ে কাটা দিত। আমার মনে হয় যেন আমি নরকের দাঁড়িয়ে আছি, মানে আমি নরক দেখতে পাচ্ছি। সেই মানুষটি ওখানে ঝামেলা আনছে, ওনাকে ঝামেলা করে কি হবে? ওনাকে তো ঝামেলা করে কোনো লাভ নেই। উনি পয়সা পেছনে কাজ করেছেন, ভালো টাকা নিয়েছেন, 55,000 রুপিস। তার পরিবর্তে দুটো জান চলে গেল। মহিলা দুটোও তো মারা যেতে পারতো অরিত্র। হ্যাঁ বাড়িতে এরকম ওনার মা ভয় পাচ্ছেন সারা বাড়িতে, তারপরে ওনাকে বলা হয়েছে আপনি আপনার এগুলোকে মানে আবার শোনো, তুমি যেভাবে ডিমান্ডকে ডাকো, ডিমান্ডকে আবার গো ব্যাক করাতে হয়। আচ্ছা ব্যাক ফ্যাক কিছু করেনি, মানে তুমি ক্লোজার দেবে না, মানে ক্লোজিংটা কি, ক্লোজিং দেয়নি, সে ডিমান্ড তো ঘুরে বেড়াচ্ছে, স্টে করে গেছে, ক্লোজিংও দেয়নি। মানে ডাকতে হয়, দেখো অনেক সময় অনেক কাজে কাটা দিয়ে, আমি তা বলে ইয়েকে ডাকবো না, বালকে ডাকবো না, আমি ম্যামনকে ডাকবো না, আমি সিত্রীকে ডাকবো না, অফকোর্স নট। আমি এই সমস্ত এন্টিটিকে মানে ডিমান্ডকে ডাকবো না। আমার যদি কাজ করাতে হয় আমি কুইন অফ দি ডার্ককে ডাকবো, যে সত্যি একজন পাওয়ারফুল লেডি, যাকে আমরা বাংলার ডাকিনী বলে সম্মান জানাই।
মাদার লিলিতু। আমার যদি মনে হয় আমি কাউকে ভালো কাজ করবো, মাদার লিলিতুকে দিয়ে। এবার লিলিতুকে নিয়ে এত মিসকনসেপশন, ভালো জিনিসটাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। তো লুসিফার মানেই হচ্ছে শয়তান। আরে ওই যে শিঙালা ছাগলের ছবিটা, ওটা লুসিফারের নয়, উনি সামায়েল। ওটা বাফামেট, ওটা বালেরই ছবি, ওটা আলাদা, এরা আলাদা। যদি তোমার কাজ করতে হয়, তোমার টাকা পয়সা চাই, তুমি নীতিকাকে দিয়ে কাজ করো না। নীতিকা এত ভালো কাজ করে, মাদার নীতিকা, রাইট। স্পিরিট নীতিকা। নীতিকা কি ভালো কাজ করে, মানে তোমার যদি পয়সাই চাই, তুমি কুবেরজিকে দিয়ে কাজ করো না। কুবেরজিও টাইপ অফ, মানে এটা বাংলায়, ওটা ইয়েতে। লোকে ম্যামনকে ডাকে, তোমার মাথা খারাপ হয়ে যাবে ওই বাড়ির অবস্থা দেখলে। আমি শুধু একটাই কথা বললাম যে আমি ক্লোজার দিতে পারি একমাত্র যে সবের এই সমস্ত কিছুর যে হেড, সে হচ্ছেন মাদার লিলিতু। আমি ওনাকে দিয়ে ক্লোজার দিতে পারি, ওনাকে দিয়ে আমি কাজ করতে পারি, আপনার বাড়িতে ক্লোজার হয়ে যাবে। আর উনি যেখানে দাঁড়িয়ে যাবেন সেখানে কারোর ক্ষমতা নেই, মানে কারোর ক্ষমতা নেই যে আপনাকে কিছু করবে। সত্যি কথা বলতে গেলে আমি তো পাঙ্গা নিই। আমি এই মহিলাটিকে ফোন করি, মানে ওনার ওই ইয়েতে দেখে ওনাকে আমি পার্সোনালি মেসেজে টেক্সট করি। টেক্সট করে তো আমার হয় না, আমার তো স্বাদ মিটছে না, আমি তো ভয়েস টেক্সট করি। আবার ভয়েস টেক্সট করার পর উনি আমাকে বলছেন আপনি কে? আমি যেই হই। ওনার একটা দেখো লিঙ্কও পাঠিয়েছি, ওখানে আমি টেক্সটেও লিখেছিলাম যে আপনি যে এই মানে বাফামেটকে, বালকে যে আপনি এইভাবে প্রমোট করছেন, ডুজ অ্যান্ড ডোন্টসগুলো জানেন? আমি কিন্তু আপনারই এরকম কাউকে একজনকে চিনি। আপনি কি করছেন, কেন করছেন? সত্যি কি একটা কেক দিয়ে, আপনার সাথে আমার পার্সোনালি কোনো রাইভালরি নেই, কিন্তু আপনি একটা কেক দিয়ে, একটা ওয়াইন দিয়ে আপনি এটা করতে পারেন? আপনি জানেন তো যে ঊর্জা মানে বাচ্চারই চাই, একটা বাচ্চারই ওদের ঊর্জা নিতে চায়। তাছাড়া ডিমোনোলজিতে আর কোনো কারণ নেই। আর ডিমোনোলজির মেন, আর তোমাকে সমস্ত কিছু রাতারাতি, মানে তোমাকে অডি অবধি, মানে তুমি যদি ম্যামনকে খুশি করে ফেলতে পারো, অনেস্টলি অরিত্র কি বলছি, তোমার 10 দিনও যাবে না তোমার বাড়ির সামনে অডি দাঁড়িয়ে থাকবে। তার পরিবর্তে তোমাকে কি দিতে হবে? ওয়াইন দেবে তুমি? তোমার বাড়ির সব থেকে প্রিয় মানুষের ঊর্জা চাই, সে যেই হোক, ওর স্পেসিফিক কিছু নেই। সেটাই তো স্যাক্রিফাইস। ওকে, হ্যাঁ, ওকে যদি তুমি চ্যানেলাইজ না করতে পারো ভেতর থেকে, তোমার ওনার টাইগার স্পিরিট, ম্যামন হচ্ছে টাইগার স্পিরিট, ও তোমাকে চিড়ে খেয়ে বেরিয়ে যাবে। 12 বছর ধরে এটাকে নিয়ে পড়াশোনা করছি, 12 বছর ধরে এটার মধ্যে পড়ে রয়েছি। এই ডিমোনোলজিতে কেন করা উচিত না, কেন লোকে করছে। আজকে লেজার কি অফ সলোমন সব নেটে দেখে লাফাচ্ছে, আমি আজ থেকে অনেক বছর আগে পড়ে ফেলেছি। তো আমি জানি ডুজ অ্যান্ড ডোন্টসগুলো, যে করবো না। কোনোদিনও আমাকে শুনেছো তোমাকে এই নিয়ে কথা বলতে? ফ্রাস্ট্রেটেড হয়ে আজকে বললাম যে অরিত্র ভয় পাবো না, এটা ভয়ের পডকাস্ট হবে না, কিন্তু এটা কিন্তু একটা লেসন। তুমি শুধু ফেসবুকটা খোলো, মানে ভালো যারা মেন্টার তারা কিন্তু তোমাকে ডুজ অ্যান্ড ডোন্টস বলে দেবে, কেন করবে না, করো। কিন্তু তারা তো যারা ভালো তারা জানে কতটা তুমি চাইলে ও তোমাকে ঊর্জা অবধি যাবে না। 5 লাখের ওপরে চলে গেলে ঊর্জা অবধি চলে যায়। আমি টাকা চাইছি, গাড়ি চাইছি, বাড়ি চাইছি, মান চাইছি, প্রতিষ্ঠা চাইছি। আমি তো কোটি টাকার একটা কিছু চেয়েই নিলাম। মানে তোমার একটা গাড়ি, একটা বাড়ি, তোমার প্রসপেরিটি, তোমার লাক্সারি, সব কিছু তুমি একটা কোট করো, কত টাকা হচ্ছে? ওনারা তো চাইছেন ওনাদের যাতে স্প্রেড করা হয়। সেই স্প্রেড করতে গিয়ে আজকে সেই বাড়িটাতে একটা মানে বিভীষিকা নেমে এসছে। ওরা রাত্রেবেলা ভয়, এবার ওখানে ওই মহিলা আমাকে কি বলেছে জানো? আমাকে লাস্টে উনি লিখছেন যে তুমি জানো তোমার বাচ্চার সাথে আমি কি করতে পারি? উনি ততক্ষণে আমার ইয়েটা দেখেছেন, মানে ওটা লক করা ছিল, আমি একবারই টেক্সট করতে পারবো, জন্য ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। উনি ওটা অ্যাকসেপ্ট করেন, আমার ভুল হয়েছে, ওনাকে তারপরে আমি ডিলিট করে নিই। উনি আমার প্রোফাইলে আমার সব কিছু দেখে, সব কিছু করে আমার আদ্ভিককে বলছে আপনি জানেন আপনার বাচ্চার সাথে আমি কি করতে পারি, আপনাকে আমি কি করতে পারি, আপনাকে শেষ করে দিতে পারি। আমি যে আপনার যেই বাবা আছে আপনি করে নিন, এইটাই আমি লিখেছিলাম। আপনার যেই বাবা আছে করে নিন, আপনার যে মা আছে করে নিন। আর আমার আদ্ভিক, ওর নাম জানেন তো কি? আদ্ভিক মজুমদার। আদ্ভিক কিন্তু মহাকালের আরেকটা নাম, ইউনিক, অদ্ভুত। ওকে ছুতে গেলে আপনি হয়তো আপনি শুধু না, আপনার পুরো ফ্যামিলি কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। তো করতে আসবেন না এসব, যেটা আপনি করছেন সেটা ভুল। আর তার মধ্যে আপনি এখন এই বালকে নিয়ে আপনি এইভাবে লিখছেন, ব্যাফোমেটকে নিয়ে আপনি প্রমোট করছেন, সেই লিঙ্কটা এখনও আছে, তুমি খুললেই দেখতে পাবে। আর যারা অশিক্ষিত কিছু মানুষ,
মানে অশিক্ষিত এই কারণে বলছি অরিত্র, তোমার আর আমার মতো কিছু সো কল শিক্ষিত মানুষেরাও এসবের মধ্যে ঢুকছে, যাচ্ছে কি করাচ্ছে। এটার মধ্যে একটা ইন্টেনশন আমি দেখতে পাই যে আমি বুঝতে পারছি এই জিনিসটা আমার ডেস্টিনিতে নেই, আমি বুঝতে পারছি এটা ডেস্টাইন্ড নয় আমার জন্য, বাট তারপরেও আমি সেটাকে ব্রেক করে, ওই চ্যানেলটাকে ব্রেক করে আমি সেই জিনিসটাকে পেতে চাইছি। তখন আমাকে একটা নেগেটিভ এনার্জি বা যাই হোক না কেন এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। ওয়ার্ল্ডের যত যখন কোটিপতি তুমি জানো সব এর মধ্যেই ঢুকে রয়েছে। যেই ফাইলটাকে নিয়ে এত মাতামাতি চলছে, সেই ফাইলটা কিন্তু এটার উপরেই। হ্যাঁ, অবভিয়াসলি উইদাউট এনি রিজন একটা স্কুলে সেখানে কোনো জেহাদ চলছিল না, হট করে ওটাকে পোড়ানো হলো আর এটাকে ব্লাস্ট করা হলো। 250টা বাচ্চা মেয়ে ছিল। এত কিছু থাকতে ওই 250টা মেয়ের স্কুলে ওখানে কি তৈরি হচ্ছিল যে ওখানে তো কোনো কিছু হচ্ছিল না, শুধু ওখানেই বম ব্লাস্টিংটা হলো, ওখানেই মিসাইলটা ছাড়া হলো। কেন? সবাই বুঝতে পারে। এখন মানুষ এই মানে দেখবে ইউটিউব থেকে তুমি আর একটা কি সুন্দর একটা মেসেজ দিচ্ছ একটা চ্যানেল, সেটাখানে তুমি ভিড় পাবে না। এইসব জায়গা থেকে ঢুকে ঢুকে মানে একটু শুনলো, সেটাকে নিয়েই সার্চ করলো, এটা এখান থেকে একটু পড়লো, ওখান থেকে একটু পড়লো, এদেরকে ডাকা মানেই চলে আসা। তোমাকে আমি বলছি মানে সত্যিই যদি তোমার মনে হয় যে না নম্রতাদি তুমি বলছো এটাকে আমি দেখে দেখবো, তুমি শুধু এই নামটা 3 বার রাত্রেবেলা একটুখানি ক্যান্ডেল জ্বালিয়ে একটু দেখো। না, আমার তুমি একদমই তোমার ইচ্ছে নেই। আশেপাশের মানে এনার্জি চেঞ্জ হতে দেখবে। যদি জোরে হাওয়া না চলেছে বা তোমার যদি আশেপাশের এনার্জি যদি চেঞ্জ না হয়েছে, আমি আমার প্র্যাকটিস ছেড়ে দেবো। এত বড় কথা বলে গেলাম। মানে এইগুলো না দাঁড়িয়ে থাকে এক পায়ে। আমি যখন ওনাকে দেখি আমারও তো ভয় আছে, আমার বাড়িতে বাবাই আছে। মানে আমি তো যতই মা অবস্থায় আমার ভাবো তো আমার কি হচ্ছে, মানে এরা তো মানে দেখো আমার বাড়ি লক থাকে, আমি জানি মহাদেবের, আমি আমার মাথার উপরে মহাদেব ছাড়া আমি কিছু মানি না। মহাদেব, গণেশ দাদাভাই, মানে গণেশজিকে দাদাভাই মানি, এরা বসে থাকে আমার মাথার উপর। আমি জানি যে কারোর বাবার ক্ষমতা নেই কিছু করবে, কিন্তু শত শক্তিমান হলেও কিছু সময় তো সে উইক থাকে। হতেই পারে আমি কোনো সময় আমার অরিত্রকে মানে আমার আদ্বিককে আমি লক করা ভুলে গেলাম। হতে পারে আমি আমার বাচ্চাটা স্কুলে গেছে, হয়তো আমি কাজের চাপে আমি ওকে শেল্টার দিলাম না, প্রোটেকশন দিলাম না, সেদিনকে তো দুর্ঘটনা হলেও হতে পারে। মানে আমি না সবসময় সবাইকে বলি, মানে এরকম হয়ে গেছে, ইন্দ্র একটু বাবাকে একটু লক করো না, নিকিতাজি বাবাটাকে একটু লক করো না, নিকিতা মানে আমার আরেকটা স্টুডেন্ট, আমি নিকিতা বাবাকে একটু লক করো না, মানে আমার এরকম হয়ে গেছে। আমি আমার ফ্রেন্ড সোনিয়াকে বলি বাবাকে একটু লক করিস তো, মানে আমি লক করার পর এতগুলো লক দিই। মানে আমার সাবকনশিয়াস মাইন্ডটা তো যাই আমি করি না কেন, আমি জানি আমার পাওয়ার কি, আমার ডুজ অ্যান্ড ডোন্টস কি, আমি কিভাবে প্র্যাকটিস করছি, কতটা পিওরিটি আমার মধ্যে আছে। মহাদেবকে নিয়ে মিথ্যা কথা বলার মতো আমার সাহস নেই। ভাই আমি বলবো না, আমার দরকার নেই টাকা, আর যে টাকাটা দিই আর আমি যেখানে থাকি হয় না। যাই হোক, এসব বাজে কথা বলে লাভ নেই, কিন্তু তারপরও তো কিছু তো থাকে, এরকম থ্রেট নেই। ওনাকে আমি ওপেন টেক্সট করি, সেই টেক্সট উনি ডিলিট করেন, তারপরও উনি ওনার কিন্তু এই নোংরামোটাকে বন্ধ করেন, উনি ওটাকে চালিয়ে যাচ্ছেন। ভালো কথা, যারা ভালো মেন্টর, যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, যারা সত্যি ভালোভাবে প্র্যাকটিস করবে, তারা ডিমোনোলজিকে এইভাবে তো বলবে না, তারা তো বলে দেবে দেখুন আপনাকে এটা দিতে পারি, এই স্পিরিট এই কাজ করে, এই ডিমন এই কাজ করে, তাতে কিন্তু এটা হয়। যদি এতই হয় মাদার লিলি তোকে নিয়ে কাজ করো, কোনো অসুবিধা তো নেই ওনাকে। উনি তো মানে মহামায়ার পরেই দাঁড়িয়ে আছেন। মানে যত স্ট্রং ওমেন তারা সবাই ডাইনি, তারা সবাই মাদার লিলিত, অ্যাডামের ফার্স্ট ওয়াইফ। তো উনি তো ডিমন নয়, ওনাকে ওরকম বানিয়ে দেওয়া হয়েছে, কেননা উনি প্রথম আওয়াজ তুলেছিলেন রাইটস নিয়ে, যে একটা এখন যারা আমরা নিচে বসে চিৎকার চেঁচামেচি করছি, উনি ওটা স্বর্গে চিৎকার চেঁচামেচি করেছিলেন, যে আমি কেন এরকমভাবে পাপেট হয়ে থাকবো, আমি আর মানে আমি রাদার ওনার থেকে বেশি পাওয়ারফুল, তো আমাকে একটা জায়গা কেন দেওয়া হবে না, এটা অন্য একটা সাবজেক্ট। তো সো তোমার যদি এতই কাজ করার থাকে, ওনাকে ডেকে একটা যদি কাজ হয়, ওনার শুধু একটা জিনিসই ওনার খুব পছন্দ, একটা হচ্ছে রেড ওয়াইন, একটা হচ্ছে রেড লিপস্টিক। হ্যাঁ, উনি রেড লিপস্টিক অসম্ভব পছন্দ করে, গোলাপ পছন্দ করে, ফ্রেগনেন্স পছন্দ করে, ব্যাস। আর ওনাকে তুমি টাকা চাইলে কোনোদিনও উনি দেবেন না। তুমি ওনাকে গিয়ে জ্ঞান চাও দেবে, ওনাকে গিয়ে তুমি প্রোটেকশন দাও দেবে, ওনাকে তোমার সিচুয়েশনকে চেঞ্জ চাও দেবে। ওনাকে যদি এটা বলো যে আমার বাড়িতে এই প্রবলেমটা হচ্ছে, আমি এখান থেকে বেরোতে চাই, উনি সত্যিই কিন্তু তোমাকে বার করার রাস্তা দেবে, উনি তোমাকে কাজ করার ওয়ে দেখিয়ে দেবে। তোমার সাথে হয়তো তোমার ক্যাপিটাল নেই, কারোর একটা ক্যাপিটাল আছে, তাকে এনে দেবে।
উনি ক্রিয়েশন দেন, উনি ক্রিয়েশনের দেবী, উনি ক্রিয়েশন দেন। তো তুমি ক্রিয়েট যদি করতে পারো, ক্রিয়েশন যদি পেয়ে যাও, তাহলে তুমি নিজেই ক্রিয়েট করে দেবে। যাই হোক, মাদার লিলিতুকে মানে উনি আসা মানে হচ্ছে, মাদার আসা মানে হচ্ছে তোমার যে কোনো, সে বাফোমেটই হোক, বালি হোক, যেই হোক না কেন, ওনার নিচে। আমি বললাম আমি ক্লোজার দেবো এইভাবে। প্রসেস ছিল, মাদার লিলিতুর প্রসেস আছে, সেই প্রসেস দিয়ে আমি বললাম আপনার বাড়িতে আমি ক্লোজার দেবো। তার আগে এই মহিলা আমাকে তো থ্রেট করলো, কিন্তু ক্লোজার দেওয়া মানে এনার সাথেও কিছু না কিছু হবে। আচ্ছা। তুমি ডেকেছো, তুমি আমাকে এগ্রিমেন্ট করিয়েছো, আর আবার এগ্রিমেন্টে এবার মানে উনি যেটা বলেছেন আমার তখন মনে হয়েছে যে দুটো ঊর্জার তো কাজ নয়। আমি যখন ওনাকে বললাম এটা তো দুটো ঊর্জার কাজ নয়, এটা তো 4-5টা ঊর্জার কাজ, দুটো গেছে, আরও 3টে স্ট্যাগনেন্টে রয়েছে, ওটা ওই স্ট্যাগনেন্টে ওনাকে তো দিতে হবে, তাহলে কি আশেপাশের বাড়ি থেকেও আপনি টেনে নেবেন? তখন মানে আমি কি বলবো, মানে উনি আমাকে অকথ্য ভাষায় ফোনে গালাগালি দেন। ওনার আমি গালি মানে A to Z সবই দেন, আমি তো আর গালি দিতে পারি না। আমি তখন বলি A to Z সেম টু ইউ। আমি এটাই বলি যে A to Z যা স্ল্যাং রয়েছে সব আপনি সেম টু ইউ, আমাকে যা বলছেন আপনি সেম টু ইউ। কিন্তু একটাই কথা, আমি এটা করতে দিতে পারি না। এরকম মিথ্যা এরকম বলে ডিমান্ড সব দেয় অরিত্র, বিহাইন্ড দিস সিন অন্য কিছু থাকে। এই পৃথিবীতে কেউ কি কাউকে এমনি এমনি কোনো কিছু দেয়? মহাদেব দেন। উনি তো এই পৃথিবীতে বিলং করেন না। হ্যাঁ, উনি আমাদের না, অন্তরে বিলং করে। হ্যাঁ, ওটা আলাদা। মানে আমি বলছি ম্যাটেরিয়ালিস্টিক না ওয়ার্ল্ডে না না দেয় না। আর বিনা স্বার্থে তো কেউ কিছু দেবে না। বুঝতে হবে, ডিমন যা দুটো মন, সবই এক্সট্রিম, ওদের কোনো ইমোশন নেই। এইবার আরেকটা শোনো, সিত্রি এটা নিয়ে যে চলে, তুমি জানো কি সে তোমার লাস্ট কোথায় বাড়িয়ে দেবে? কি করতে পারে ওই ওই এই ডিমন? সেই মানুষটাকে আমি ক্লোজার দিয়ে কি করতে পারলাম? আমি ক্লোজার দিলাম, তার বাড়িটাকে আমি এখন হিলিং করছি, সে এখনও আমার মেডিটেশনে আছে, হিলিংয়ে আছে, সেকে আমি একটা প্রোটেকশন দিয়েছি। তার লসটা আমি ফেরোতে পারবো? ওই মহিলা তার লস্ট মানে যে যেটা চলে যায়, সেই লসটাকে উনি কভার আপ করবেন? ওনার সন্তান, ওনার ভাইয়ের বউয়ের একটা মেন্টাল ট্রমা নেই? আমরা যারা এইভাবে প্রচার করছি ডিমান, আমরা বলাটা ভুল ভাই, আমি এসব প্রচার করি না। যারা আছেন, আমি কি জানি না কোন ডিমানকে দিয়ে কীভাবে কাজ করাতে হয়, কোন কি, আমি এনার্জি প্র্যাকটিসের আগে আমি ডিমোনোলজিটাকে শিখেছি, ভালো করে আমি কন্ট্রোল করাটাকে শিখেছি। আজ অবধি আমার একটা ক্লায়েন্ট বলতে পারবে না আমি কাউকে ডিমান্ডকে আমি অ্যাড্রেস করিয়েছি। পয়সা তোমার ইমিডিয়েট চাই, হ্যাঁ, মানে সেই কোয়ান্টিটি অফ মানিটা তোমার কিছু লাখের মধ্যে থাকতে হবে, সেটা নীতিকা খুব ভালো করে দেয়। কিছুদিন আগে আমারই লেগেছিল, আমি নীতিকাকে দিয়ে করিয়েছিলাম, সো অ্যান্ড সো আমার অ্যামাউন্ট আমি পেয়ে গেছিলাম, আর ঠিক অ্যাকিউরেট অ্যামাউন্ট পেয়েছি। তাতে আমি ওকে বলেছিলাম 5% তোমার, তার জন্য আমি ওর সুন্দর ফ্লাওয়ার ভাস এনেছি, সুন্দর ওর পাতার ওর জন্য একটা ওয়াইন এনেছি, ওর জন্য একটা ক্যান্ডেল এনেছি, এগুলো করেছি। মাদারকে দিয়ে আমি অন্য কাজ করাই, ক্রিয়েশনের কাজ করাই, ব্ল্যাক রিমুভালের কাজ করাই, যেখানে ব্ল্যাক আছে আমি সব মাদারকে দিয়ে করাই। কিন্তু আমি তাহলে বলবো তুমি বালকে পুজো করো, যেখানে আমি জানি উনি চাইল্ড স্যাক্রিফাইস ছাড়া, তোমার পডকাস্টে বসে বলে দিয়ে যাচ্ছি, বালের চাইল্ড স্যাক্রিফাইস ছাড়া অন্য কিছুতে কোনো কাজ হয় না। যারা এটাকে প্রমোট করছে, যারা মিথ্যা কথা বলছে, শুধুই তাদের টাকার জন্য। আর এরা যত বেশি এনাকে মানে স্প্রেড করবে, এরা এদের কমিউনিটি থেকে একটা টাকা পায়, হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেটা বাইরে থেকে রেগুলেট হয়। এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা। আমাকে যদি এটা থেকে ভুল প্রমাণ করতে পারে, আমি তার সামনে চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছি। সবাই ডিমোনোলজি এত সোজা শিখবে, তুমি এক একটা ডিমানের নিচে এতগুলো স্পিরিট, 72-73টা করে স্পিরিট, তারও বেশি। ওরা এই স্পিরিটগুলো রেগুলেট করে। সেই মানুষটার বাড়িতে তার কি হলো, যেই আমি ক্লোজার দিলাম, উনি আবার ইন্ডিয়াতে ব্যাক করতে হলো, ওনার চাকরি চলে গেল। উনি এখন ওনার ওয়াইফের সাথে এখানে ছোটোমাটো যা ভালো কাজ করছিল, তুই আইটিসিতে, খুব একটা খারাপ তোর ছিল না, ম্যানেজার ছিলি, খুব একটা খারাপ স্যালারি ছিল না, সেখানে তুই উঠতে চেষ্টা করলে কি হলো, আজকে তোর কাছে কোনো মানে একটা সো অ্যান্ড সো কয়েকটা 30-40 হাজার টাকার চাকরি করছিস। দিল তো, আরও নিয়েও তো নিল কি নিল, তোর বাচ্চাটাকে নিল। তোর শ্বশুরবাড়িতে ওইভাবে তুই দাঁড়াতে পারবি? সেই মহিলাটার সামনে গিয়ে তুমি দাঁড়াতে পারবে?
যে কিছু না জেনে তার শরীর খারাপ হয়েছে, সে তার ননদের বাড়িতে এসছে, সে সেখানে স্যাক্রিফাইস হয়ে গিয়ে চলে গেল। তার শালা বাবুর কী দোষ ছিল বলো? তুই তোর তার শালাটাকে গিয়ে দেখতে পাবি? আর যিনি মহিলা এটা করিয়েছেন উনি নিজেও জানেন না, উনি কাউকে দিয়ে একটা লিখিয়ে এনে কারোর আন্ডারে উনি স্প্রেড করে এই জিনিসটা করলেন। মানুষ শুধু চায় আমি বড় লোক হব, কাজ করো। মানুষ চায় আমাকে রাতারাতি বড় লোক হতে হবে। আমি তো বারবার করে বলি ধ্যান করো, নিজের সাথে নিজের ম্যানিফেস্টেশন তো নিজের। আচ্ছা তুমি আমাকে বলো না, তোমার এই জিনিসটা রাতারাতি তোমাকে আমি 10 দিনে, আমি তো বললাম তো মেহমানকে তুমি সিদ্ধ করো না, তোমার বাড়িতে 7খানা অডিও কোনো বড় ব্যাপার না। অনেস্টলি এটা আমি ওপেন বলছি, পাবে, সব পাবে। বাকি তোমার সব থেকে কাছের মানুষগুলোর একটার পর একটা উঠে যাবে। রেডি থাকলে ডু ইট, কি অসুবিধা? বাট আলটিমেটলি তো আমাকে আমার নিজের ঊর্জাও নেবে। হ্যাঁ, ওটা লাস্টে। এবার তুমি যে অডিটায় চড়ার জন্য তো তোমার ক্ষমতা চাই। দিন দিন তুমি শুকাবে, তোমার ঊর্জা যাবে। একটা তোমার নিজের ঊর্জা তুমি কিভাবে প্রোটেক্ট করবে? ওদের ডিমনদের কি মানে ডেমোনোলজি কেন? ওয়াই ডেমোনোলজি? কিসের দরকার? এঞ্জেল দিয়ে কাজ করো না। ওয়াই নট এঞ্জেল? ওয়াই নট আদিশক্তি? ওয়াই নট মহাদেব? ওয়াই নট ভৈরবা? তোমার ডার্ক ভৈরবাকে কিচ্ছু না, ওম ভৈরবায় নমঃ চান্টিং করো না, তোমার আশেপাশে কিছু থাকবে না। কেন তোমাদের মনে হয় যেন বালকে দিয়ে করাতে হবে? কেন রাতারাতি বড়লোক? এত গ্রিডিনেস। আজকে ওনার গ্রিডিনেসের জন্য কি হলো? বাড়িটা তো শেষ হলো। উনি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবেন? মানে এই স্টোরিটাতে তুমি ভয়ের কিছু নেই, কিন্তু অ্যাওয়ারনেস রয়েছে। প্রত্যেকের বাড়িতে বাচ্চা চরিত্র। আমি এর আগে ডেমোনোলজি বা স্যাটানিজম, উইচক্রাফট এই রিলেটেড 3টে পডকাস্ট করেছি। 3 জনের কাছ থেকে আমি 3 ধরনের পারসেপশন পেয়েছি। ওকে, তো আমি অনেক কিছু কোয়েশ্চেন আমার মনের মধ্যে আসছে, কারণ যেহেতু এর আগে আমার মাথায় অন্যান্য থিওরিজ ছিল। আজকে তোমার কাছ থেকে ঘটনাটা শুনে মনের মধ্যে অন্য রকমের প্রশ্ন আসছে। তো সেই পারসেপশন থেকে আমি আগে তোমার কাছ থেকে এটা জানতে চাই যে হোয়াট ইজ ডেমোনোলজি? রিয়েল ডেমোনোলজিটা কি, যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো দেখছি, বিভিন্ন হাই প্রেস্টেস আছে, বিভিন্ন মাস্টার্স রয়েছে যারা এসে এই ধরনের ভিডিও করছেন বা ডেমোনোলজি প্রচার করছেন, সেটাই কি অ্যাকচুয়াল ডেমোনোলজি, না এর পেছনে কোনো হিডেন ট্রুথ রয়েছে? তোমার মনে হয় সেটা অ্যাকচুয়াল ডেমোনোলজি? আমি লেস ইন্টারেস্টেড আমি এর আগেও বলেছি এই একটা মাত্র বিষয়, কারণ অনেস্টলি বলছি আমার কোথাও না কোথাও একটু হলেও ভয় লাগে এই বিষয়টা নিয়ে। কারণ হ্যাঁ, কারণ দেখো আমি নিজে একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকি। আমি হরর পডকাস্ট বানাই বিকজ অফ এই আননোন ওয়ার্ল্ড, এই প্যারানর্মাল ওয়ার্ল্ডটার প্রতি আমার ভালোবাসা থেকে, অজানাকে জানার ইচ্ছা থেকে। বাট যেখানে শুরুই হচ্ছে ডিমন থেকে, ঠিক আছে, এরা কতটা শক্তিশালী সেটা এদের ব্যাপারে একটু আধটু পড়লে বা একটু একটু শুনলেই জানা যায়। আর তারা তো ফিজিক্যাল ফর্মে আমাদের সাথে নেই, আর আমরা বুঝতেও পারছি না। আর আমি সেই সমস্ত এন্টিটি বা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি একটু কমই করতে চাই যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। ভূত প্রেতের এক্সিস্টেন্স আমি তবে থেকে মানা শুরু করেছি যবে থেকে আমি তার এক্সিস্টেন্সকে ফিল করেছি, যবে থেকে আমার লাইফে তাদের এনকাউন্টার হয়েছে। তার আগে অবধি কিন্তু আমি জিনিসটাকে ওরকমভাবে বিশ্বাস করতাম না। আমার প্রশ্ন ছিল যে জিনিসটা কি আদৌ হয় না পুরোটাই ভুয়ো? যদি প্রমাণ পাই তাহলে হ্যাঁ ভয়ের জায়গাটা থাকলো, আর যদি কোনোদিন প্রমাণ না পাই তাহলে একটা টাইমের পর গিয়ে বিষয়টাকে পুরোপুরি আমি ভুয়ো বলে অ্যাকসেপ্ট করে নেবো, বা আমাদের ওটা মনের ভুল বলেই অ্যাকসেপ্ট করে নেবো। বাট একটা সময় আমাকে দেখিয়ে দিয়েছে যে না, এটা সত্যি এক্সিস্ট করে। তো সেই কারণে আমার সেই সাবজেক্টটার প্রতি আলাদা করে রিসার্চ তৈরি হয়েছে। বাট ডেমোনোলজি, যখনই আমরা গুগলে ডিমন বলে কোনো কিছু সার্চ করছি, তাদের যে চেহারা, তাদের যে স্ট্রাকচার, তাদের যে রূপ আমাদের চোখের সামনে উঠে আসে, সেইটা দেখার পরেই আমার সেই বিষয়টা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে করে না। দিস ইজ ভেরি ফ্র্যাঙ্কলি আনসার, কারণ আমার ভয় লাগে এই একটা পার্টিকুলার বিষয়। যেখানে স্যাক্রিফাইসের কথা উঠে আসে, যখন ব্লাডের স্যাক্রিফাইসের কথা উঠে আসে, যখন আর আমার এটা পার্সোনালি মনে হয়, দেখো তন্ত্রের কথাও তো শুনেছি, ঠিক আছে, তন্ত্রেও অনেক সময় কিন্তু রক্ত
মাংস এগুলোর উল্লেখ থাকে, আমি সেই জিনিসগুলো থেকে একটু দূরে থাকি। কারণ আমি জানি এগুলো নিয়ে আমার কোনো কাজ নেই। যারা সাধনা করছে তাদের ঊর্জা অনেক সেটা বেশি। অন্যরকম হ্যাঁ, সাধনা। মানে তারা মায়ের সাধনা করছে। হুম, 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 সেখানে এই ৩ টে জিনিস এনার্জি, মানে তোমার এগুলো এনার্জি ফর্মে কাজ হয়। হুম, এখানে এটা স্যাক্রিফাইস আর ওটা স্যাক্রিফাইস নয়। তোমাকে বুঝতে হবে। আমি আমার মা বলেছে আমাকে, তুমি তোমার ঊর্জা দাও। একদমই তাই। কোনো তন্ত্রে লেখা আছে তোমার সোল দান করতে হয়? হুম, হুম, হুম। তুমি তোমার মা বলেছেন আমাকে দাও তোমার সোল? কখনোই চাননি। সেটা অন্য একটা এনার্জির পার্ট। কিন্তু এইটা তো তোমার স্যাক্রিফাইস। দাও আমাকে তোমার ঊর্জাটা দাও। তুমি তোমার মতো করে আমাকে একটু ডেমোনোলজিটাকে এক্সপ্লেন করো, যাতে আমি চাই যে মানুষ রিয়েল ট্রুথটা জানুক। দেখো, আমি আজকে তোমাকে আমি আগেও বললাম, এখনও বললাম, আজকে আমার আসার একটাই কারণ, যে এই যে জিনিসটা হয়েছে, তারপর থ্রেট আসা, এই যে দেখা, এখন উনি একজন এরকম, এখন তুমি ফেসবুক খুলে প্রচুর দেখতে পারবে ডিমোনোলজি, আবার কি মানে প্রনাউন্সিয়েশন ডিমন কী সব বলে। আরে প্রনাউন্সিয়েশনটাও ঠিক না। ডেমনি, যার দুটো মন, যার মধ্যে কোনো মানে এরা না খুব বাট এটা তো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেমনটা। হ্যাঁ, তো মন মানে ওটা দুটো মন, যার দুটো জিনিস একসাথে কাজ করে, মানে পজিটিভ কিছুই না, সমস্ত কিছু এক্সট্রিম দুটো। মানে আমার রক্ত চাই, এখনই চাই, এখনই চাই, এখনই চাই। বাট তুমি আমার যেটা চাই ডিকোড করছো যে ডিমন মানে দুটো মন, দুটো মন, মন তো হ্যাঁ। আমরা বাংলায় বলি। আমি বাঙালি বলে আমি বাংলায় বলছি। যার দুটো মানে যার সব কিছু এক্সট্রিম, যার মধ্যে দুটো মাইন্ড কাজ করে, ইংলিশে মাইন্ড, দুটো মাইন্ড যার কাজ করে, ওই জন্য তাকে আমরা ডিমান বলি। ডিমানের একটাই কথা, তোমাকে খুব বাজেভাবে মিসআন্ডারস্ট্যান্ড করে। কেন, ওরা তো বিতাড়িত, ওরা প্রতারিত, মানে ওদের পুজোটা কিন্তু সবাই করে না। ওরা কেন এত মানে তোমাকে কেউ টাকা দিয়ে এত লোভ কেন দেখায়? মানে তার মানে তুমি আমাকে সারাহানা দেবে, তুমি আমাকে পুজো করবে, তুমি আমাকে নিয়ে ভাববে, যত আমার স্প্রেড হবে তত আমার শক্তি বাড়বে। সেরকম যেই দেবতার প্রচুর পুজো হয়, সেই দেবতা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তো ওদেরও তো ঊর্জা পাওয়ার চাই, কিন্তু ওদের পাওয়ারটা কোথায় চাই? ঊর্জা নিয়ে চাই। বাচ্চাদের কেন বালের জন্য বাচ্চাই দরকার হয়? কেন? ওর সাবকনশিয়াস মাইন্ড, এনার্জি পুরোটাই পিওর। বাচ্চাদের সাবকনশিয়াস মাইন্ড মানে তোমার 10 বছর অবধি ওরা সাবকনশিয়াসই থাকে, কনসিয়াসলি কিছু করে না। তো ওই সাবকনশিয়াস মাইন্ডের যেই এনার্জি, যেই ক্রিয়েশন, যেই ঊর্জা, ওর প্রাণের যে ঊর্জা, শরীরের যে এত হিলিং ঊর্জা, সেটা তো ওর চাই। ওকে যত দেবে, ওকে যতই স্যাক্রিফাইস দেবে, ও তত তোমাকে দেবে। আর এখন কি হচ্ছে, সবাই এটা নিয়ে কাজ করছে। এটা এমনভাবে দেবে, ইদানিং এই 1 বছর হয়ওনি ডিমোনোলজি বেড়ে উঠছে। যত এয়ারে নেগেটিভিটি বাড়ছে তত এটা বাড়ছে। তার মানে নাম অন্য কোথাও থেকে শুরু হতে হতে স্প্রেড হতে হতে এটা এত ঢুকেছে যে এখন এটা বেঙ্গলে ভালোভাবে ঢুকে গেছে। সবাই কিছু করলো কি করলো না। 2 বছর আগেও কিন্তু এই জিনিসটা এতটা ছিল না। এতটা ছিল না। রাইট। আমি যখন প্র্যাকটিস করতাম তখন তো আমি রেয়ার টু রেয়ার, মানে আমাকে কিছু জিনিস খুঁজতে গেলে, পড়তে গেলে, বই করতে গেলে আমাকে বাইরে থেকে আনাতে হতো। মানে আমাকে খুব কষ্ট করে বইগুলো পেতে হতো। তখন তার এরকম এত কিছু অ্যামাজন, এত কিছুর অত বেশি ফেসিলিটিস ছিল না। এই সমস্ত বুকসও পাওয়া যেত না। এখন তো এই বইগুলো পাওয়া যায় ইজিলি অ্যাভেলেবেল। কেননা এটাই তো হচ্ছে ওনাদের কমিউনিটির মানে থাম রুল। ওরা কিন্তু কেক এই সমস্ত জিনিসগুলো রেখেছে। তাহলে তোমার মনে হবে যে না, ডিমন তো এঞ্জেলের মতো। এইটা ঢুকিয়ে দিয়ে বিহাইন্ড দি সিন তোমার ঊর্জা, তোমার রক্ত, আর কিছু না, একটুখানি যদি আপনি রক্তটা দেন তাহলে কাজটা হয়ে যায়। ঠিক আছে। এই জায়গা থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে কিছু মানুষ থাকে যারা ডেমোনোলজি প্র্যাকটিস করে এবং তারা মিডিয়াম হিসেবে কাজ করে। কীরকমভাবে? আমার যদি কিছু চাই, আমি ডিরেক্ট ডেমোনোলজি প্র্যাকটিসে যাব না, বা আমি ডিরেক্ট তার কাছে কিছু চাইবো না। আমি সেই মিডিয়াম হওয়া যে মানুষটা, তাকে পয়সা দিলাম, তাকে ওয়াইন দিলাম, তাকে আর যা যা এলিমেন্টস লাগে সেটা কেনার টাকা দিয়ে দিলাম, আমি আমার ডিটেলস দিয়ে দিলাম, এবং সে ওই ব্লাড স্যাক্রিফাইস বা যা যা স্যাক্রিফাইস করার আছে সে ওই কাজটা করছে। বাট তুমি বিশ্বাস করবে না, আমার কাছে আমি ফার্স্ট যে ডেমোনোলজি পডকাস্ট করেছিলাম সেখানে একজন এসেছিলেন, ঠিক আছে, এবং
তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তো আমি দেখি, সেখানে কাস্টমার রিভিউজ থাকে, এরকম অনেক কিছু থাকে, এবং তার প্রসেসটাও সে বলেছিল। আরও একটা জিনিস আমাকে যেটা ভীষণভাবে অবাক করেছিল সেই সময়, 2 বছর আগের কথা বলছি, তখন সবে সবে ডিমোনোলজি সম্পর্কে আমি জানতে শুরু করেছি। সে আমাকে বলেছিল যে ডেমন ওয়ান কাইন্ড অফ আ ফ্রেন্ড অফ হার, তার বন্ধু হয়। এবং এটা শুনে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি তোমার কাছে এটা জানতে চাইছি যে, এবং তাদেরকে নাকি অনেক কিছু অফার করতে হয়, সেই সব অফারিংসের মধ্যে যেমন অ্যালকোহল থাকে, সেই সব অফারিংসের মধ্যে যেমন মানে ফ্লেশ মাংস থাকে, সেই সব অফারিংসের মধ্যে নাকি ইন্টিমেশনও থাকে। ওকে, তো আমি খুব কনফিউজড হয়ে যাই। আমি তারপর বহুদিন ডেমোনোলজি আর এই ডার্ক অকাল্ট নিয়ে True, কোনো ভিডিও true. বানাইনি। এটা ভয়ঙ্কর। হ্যাঁ, তুমি মানে যে আমি বানিয়েছো, এতটাই কনফিউজড হয়ে গেছিলাম। ভয়ঙ্কর, এবং yes. আমি এটা নিয়েও কথা বলেছিলাম বলে, ঠিক আছে, মানে অনেকে অনেক রকমভাবে মিসআন্ডারস্টুড করেছিল আমার কথাটাকে, যে আমি হয়তো কাউকে পার্সোনালি টার্গেট করে বলছি, বাট নয়, কারণ আমার কাছে এই কনসেপ্টটাই ক্লিয়ার নয়, ঠিক আছে, যে কি করে সে আমার বন্ধু হচ্ছে। দ্বিতীয়ত কথা, সে এমন কিছু জিনিস অফার করছে যেটা আমার কোনোভাবে পজিটিভ লাগছে না। Of course ওকে, not. বাট তারপরেও তার যাদের জন্য সে কাজটা করছে, আমি ধরেও নিলাম যাদের জন্য সে কাজটা করছে তারা তো পজিটিভ রিভিউ দিচ্ছে, তো সেই কাজটাও হয়ে যাচ্ছে। হয়, বাট যে মানুষটা করছে কাজটা, সেটা তার জন্য কতটা খারাপ। খুবই খারাপ। তুমি আমাকে একটা কথা বলো, উনি বলেছেন, ক্লিয়ার করেছিলেন যে ইন্টিমেসিটা কার সাথে করতে হয়? মানে আন্ডার এজ। মানে উনি যেটা আমাকে বলেছিলেন সেটা হচ্ছে যে ইন্টিমেসিটা অন্য কারোর সাথে ওনাকে করতে হবে, এবং সেই ইন্টিমেসিটা ওনাকে মানে উৎসর্গ করে করতে হবে। অফকোর্স, কেন তোমাকে যেটা বলেছে হাফ মেসেজ দিয়ে গেছে। ডিমোনোলজির যদি ইন্টিমেসির পার্ট থাকে, সেটা তোমার ম্যামেনও হতে পারে, সেটা তোমার বালও হতে পারে। যদি বাল হয়, তোমাকে বাচ্চার সাথে ইন্টিমেট হতে হবে, তার মধ্যে ইনভোকেশন হয়, সেটা একটা রিচুয়াল। সেই বাচ্চাটা সেন্সের একটা বাচ্চার সাথে, মানে আমার না বলতেও খুব কেমন একটা লাগছে, থাক, আমি মানে আমার খুব ঘৃণা হয়, আমি তো একটা বাচ্চার মা, তো সেটা মাইনর একটা চাইল্ড, 16 বছর 13 বছর হলে খুব ভালো হয়। আচ্ছা, এরকম কোনো বাচ্চার সাথে এরকম আমার মনে হয় এগুলো নিয়ে দুষ্টুমি, ডিসকাস না হ্যাঁ, করাটাই মানে বেটার, কারণ আমি আম নট কমফোর্টেবল। মানে না, উনি যিনি বলে comfortability গেছেন, থেকেও অনেক উনি বড়, পাগল হয়ে গেছেন, ওনার মাথা খারাপ, উনি করুন, ওনার বন্ধু না। আচ্ছা, কমফোর্টেবিলিটির থেকেও অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কার মনের মধ্যে কি আছে আমি জানি না। না, এটা দেখে প্লিজ, আমি প্র্যাকটিসও বলতে, করতে হ্যাঁ, মানে চলে কারণ যেতে আমি পারে। সত্যি কথা বলতে গেলে আমি 12 বছর ধরে, মানে আমাকে নিয়ে সব ফালতু কথা বলে ডেমন হবে বন্ধু, ডিমন বন্ধু হয়। মানে আমি যারা মানে প্র্যাকটিশনার, যারা এটা নিয়ে প্র্যাকটিস করে, তাদেরকে না অনেক ডুজ অ্যান্ড ডোন্টস। আমার একজন বান্ধবী আছেন, উনি খুব ভালো, উনি ডিমোনোলজি করেন, করতে হয় এই কারণে, কেননা এমন এমন কিছু কেসেস আসে ওর কাছে যেগুলোতে কাটা দিয়ে কাটা তুলতে হয়। ও তখনই তাকে বার করে নিয়ে আসে, একটা বাউন্ডারি রাখে, ডুজ অ্যান্ড ডোন্টস রাখে, ওর সব ক্লিয়ার থাকে, কাজটা করার পর ক্লোজার সঙ্গে সঙ্গে, মানে ক্লাস, মানে ও ক্যান্ডেলও বোঝে না, তার আগে ক্লোজার দিয়ে দেয়, হলে হলো, না হলে না আচ্ছা, হলো। এই ডুজ অ্যান্ড ডোন্টস সব কিছু ফলো করে যদি কেউ ডেমোনোলজি করে, তাহলে সেটা কি ভালো? না, তাহলেও ভালো না। ধরো তোমার বাড়িতে একটা এমন কোনো এন্টিটি রয়েছে যেটা কোনো কিছু দিয়ে গেল না, তুমি ডিমান্ড দিয়ে টানিয়ে নিতে পারো, মানে নেগেটিভ টেনে নেয়, মানে আচ্ছা, ভীষণ ভালো টানে, একমাত্র সেখানেই ইউজ করো। তুমি যদি ভালো কাউকে চেনো তো, আর যারা ভালো হবে তারা প্রথমেই অন্যভাবে অনেক চেষ্টা করবে, যদি অনেক চেষ্টাতে না হয় তখন, মানে এটা হচ্ছে কি বলতো, স্ট্যান্ড বাই। যেমন তোমার এখানে একটা যদি কিছু খারাপ হয়, আরেকটা ব্যাকআপ থাকে, ওটা হচ্ছে ব্যাকআপ। যখন কোনো কিছু না আমরা পারি, তখন গিয়ে ওটাকে একটু টেনে নিয়ে আসি, আর নয়তো কাজটা ছেড়ে দিই। আর যদি দেখি কোনো বাড়িতে এরকম কোনো বাচ্চা আছে, বাড়ি ছেড়ে দিতে বলবো, বাড়ি বিক্রি করে দিতে বলবো, সব করে দিতে বলবো, বাট আমরা তো ডিমান্ড দিয়ে কাজ করাবো না। এই যে তুমি এই কথাটা বলে বন্ধু, ডিমান্ড বন্ধু হয়। আমি 12 বছরে আমি তোমাকে পডকাস্টটার লিংক পাঠাবো, আমার তুমি কোনো দেখবে। ইন্টারেস্ট নেই। আমাকে একটা কথা বলো, আমি 12 বছর ধরে ডিমান্ড নিয়ে পড়াশোনা করে, আমি পড়াশোনা করার পেছনে আমার প্রচুর অন্য একটা কারণ ছিল, তার জন্য আমি পড়াশোনা করেই বুঝে, আমি যার থেকে শিখেছি, যার থেকে আমি জানি, উনি একটা ফিগার, ডিমোনোলজির একটা ফিগার, মানে উনি এখন দিল্লির চার্চে আছেন, উনি খুব নাম করা একজন প্রিস্ট। উনি একটাই কথা বলেছিলেন আমাকে, ইপসিতা ম্যাডামের কথা বলছো? না না না, উনি না অন্য বাইরের। তো উনি একটাই কথা বারবার বলেছিলেন, শয়তানকে নিজের থেকে দূরে রাখাটাই বেটার।
গড ইজ গড। এটা তো ঠিক, মানে আমি যদি ওয়েস্টার্ন কালচারের পুরাণ ফলো করি, সেখানে তো এটাই মেনশন করা আছে, কারণ ওদেরকে নরকে বিতাড়িত এই কারণেই করা হয়েছিল, তার কারণ ওরা এই দুনিয়াতে মানুষের সাথে একসাথে থাকতে পারবে না বলে। আর আরেকটা কথা হচ্ছে, ওদের তো বিতাড়িত করা, ওদের সাথে না ওরা ভেবে নিয়েছে আমাদের সাথে খারাপ হয়েছে একটা জায়গায়। তো ওই মেন্টালিটিটা তো তুমি একটা ডিমান্ডে চেঞ্জ করতে পারবে না। ডিমানই তো নাম, ডেভিল তোমার তো। এবার কেউ যদি বলো ডেভিলের অত কাজ নেই সব করার, সে নিজের মতো করে থাকে। তুমি যাদের ডেভিল বানাচ্ছ তারা অ্যাকচুয়ালি ডেভিল না, আর যদি তুমি যাদের যে সমস্ত ডিমান্ড নিয়ে কাজ করছো তারা মারাত্মক ভয়ানক। এই যে আজকালকার দিনে একটা জিনিস দেখছি, প্রেম চাই সিত্রী, প্রেম চাই সিত্রী, বর চলে গেছে সিত্রী। এই সে তো সিত্রীকে যে ডাকছো, তার ডুজ অ্যান্ড ডোন্টসগুলো, সিত্রী তো তোমার লাস্ট বাড়িয়ে দেবে। তাকে কন্ট্রোল, যদি ভালো কোনো মেন্টর না হয়, তাকে যদি কন্ট্রোল না করতে পারে, আর সিত্রীকে যদি সবাই ডাকতে শুরু করে, মানে সিত্রী তো মানে কি বলবো, মানে অঘটন ঘটিয়ে দিতে পারে। আমি মুখে আনলাম না কি হতে পারে না। তোমার এই লেভেলে লাস্ট বাড়িয়ে দেবে, তোমার সামনে মা দাঁড়িয়েছে না, বাবা দাঁড়িয়েছে না, ভাই দাঁড়িয়েছে, তোমার কিছু হোশ থাকবে না, তোমার মাথা খারাপ করে দেবে। ওয়াই সিত্রী? ওয়াই নট মা রতি? ওয়াই নট কামদেব? প্রেমের দেবতা। কামদেবকে নাম শুনলে অন্যদিকে মাথা যায় না, অ্যাকচুয়ালি সেটা নয়। যদি তোমার প্রেম চাই, শ্রীকৃষ্ণ মা রাধেরানী কি অসুবিধা করেছে? ওনার থেকে বড় প্রেমিক, মানে মা রাধেরানীর থেকে তো প্রেমিক বেশি কেউ হতে পারে না। উনি প্রেমের বিরহটা বোঝেন, ওর জন্য উনি সবার প্রেমকে দেন। দিয়ে আসুক গিয়ে ফ্রাইডে করে, প্রত্যেক ফ্রাইডে 3টে করে রোজ মা রাধেরানীর চরণে সোয়েন নামে দিয়ে আসুক। যদি সে ফিরে না আসে, যা বলবে আমি মেনে নেবো, কিন্তু টাইম লাগে না। আমি এগুলো কোনোটাই মানে সত্যি কথা বলতে গেলে এখানে আমি একটু ডিসঅ্যাগ্রি করবো, একটাই কারণে, দিয়ে আসার প্রশ্নই আসে না। কারণ যদি সেখানে প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে সে সেখানে যাবে না। বিচ্ছেদ হবে না, না। অনেক সময় হয় কি বলতো, থার্ড পার্সনের মানুষের ওখানে ইয়ে আর একটা থাকে। কথা চলে আসে যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সনের। আমি থার্ড পার্সন ওটা বলছি না। অনেক সময় কি হয় বলো তো, আমি এক্সট্রা ম্যারিটাল বা এক্সট্রা কেউ কারোর কথা বলছি না। অনেক সময় হয় অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হয়তো আমি ধরো রাগের মাথায় কিছু একটা বলে দিলাম তোমাকে, ভাই আজকে তোমাকে ভাই বলে বলছি, ভাই মানে প্রেম মানে তো একটা রকমের হয় না। ধরো আমি একটা মাথা গরম ছিল, তোমাকে এমন কোনো কথা বললাম, আমার হয়তো এই কথাটা আমার মনে হচ্ছে কিছু না, বাট তোমার মনে লাগলো, তুমি একটা ডিস্টেন্স তৈরি করলে, সেই জন্য হয়। এবার আমি যদি রিয়েলাইজ করি, তখন যদি আমি না পাই, তখন আমি সিত্রীকে কেন ডাকতে যাব? সিত্রীকে তো রাখবো না। আমি গিয়ে ভগবানকে বলবো, ভগবান আমার ভাইটার সাথে এরকম হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, বা তার জন্য যে যদি আমি কিছু ভালো জিনিস পাই আমি সেটা করব। সেটা আমি করলাম, সেটা তো কোনো অপরাধের নয়। আর হ্যাঁ, এটা যে তুমি বলেছো, আমাকে যদি আজ অবধি কেউ এসেছেন যে আমার বরকে একটুখানি আমার কাছে এনে দাও, এটা আমি একটাই কথা বলি, হিলিং করতে হবে, কিছু রিচুয়ালস আছে করতে হবে, আপনার বর চলে যাবে। বাট আপনি আপনার বরকে এইভাবে ম্যানিপুলেট করে পেতে চাইছেন, আপনার ওয়াইফকে এরকম ম্যানিপুলেট করে পেতে চাইছেন, সে যদি সত্যিই আপনাকে ভালোবাসতো, সে কি আর অন্য কারোর কাছে যেত? এক্স্যাক্টলি। এর থেকে ভালো তাকে ছেড়ে দিন। আমি এই কথাটা বলি। আবার অনেকে দেখো, অনেকে ছাড়ার, অনেক মেয়েদের ক্ষেত্রে এটা পসিবল হয় না। তখন আমি হয়তো একটা জায়গায় গিয়ে করি, কিন্তু তাকে আমি এটা বলি যে আপনি কিন্তু এটা ম্যানিপুলেট করলেন ওনাকে। ক্লিয়ার আমার সামারি দেওয়া থাকে, তারপর আমি বলেই দেবো যে এটা কিন্তু একটা সার্টেন টাইম অবধি কাজ করে। কেউ যদি বলে সারা জীবন প্রত্যেকটা মেডিসিনেরই এক্সপায়ারি ডেট থাকে। আমি আপনাকে এরকম স্পেল করে দিলাম, এমন ক্যান্ডেল বার্ন করলাম, এটা তোমার চিরকাল থাকবে, মিথ্যে কথা হয় না ভাই। তুমি জানো আমি তোমার সাথে খুলে কথা বলি, হয় না সার্টেন টাইম অবধি। তুমি সারা জীবন, আমি বলি সারা জীবন হিল করে যাবে, সারা জীবন আমাকে দিয়ে ক্যান্ডেল বার্ন করিয়ে যাবে, সারা জীবন আমাকে দিয়ে রিচুয়ালস করিয়ে যাবে, সারা জীবন গ্রিড বসিয়ে যাবে, সারা জীবন আমি সাথী গ্রিড বসিয়ে যাবো তোমার জন্য। যদি ওয়ে থাকে মুভ অন, আর যদি ওয়ে না থাকে তাহলে আমি করছি, আপনাকে এটা করতে হবে, আপনি আমাকে এত পয়সা প্রত্যেকবার দিতে পারবেন না, করে নিন, নিজে শিখে নিন, শিখে করে নিন, আমি এটা বলি। বাট এখন যে নোংরামোটা হচ্ছে ভাই ডিমোনোলজি নিয়ে, এটার পেছনে অনেক বড় কারণ আছে। এমনি এটা স্প্রেড হচ্ছে না, অনেক বড় সার্কেল রয়েছে। সার্কেল মানে অনেক বড় সার্কেল, যেটা কলকাতার অনেক বড় কিছু 7 স্টারের মধ্যে হয়। আচ্ছা, ওকে, আমাকে আমার চ্যানেলটাও বাঁচিয়ে রাখতে হবে। আমি তাদের নাম নেব না। হ্যাঁ, তো আমাকে একটা কথা বলো, প্যাক্ট আর এগ্রিমেন্ট এই দুটো জিনিস কিভাবে কাজ করে?
প্যাক্ট হচ্ছে ক্রাফট ওয়ার্ড, ওয়েকা ওয়ার্ড, আর এগ্রিমেন্টটা হচ্ছে এটা যারা বোঝার মতো, দুটো একই জিনিস। আমি তোমাকে 1 কোটি টাকা দেব, তার বদলে আমি কি পাবো? আমি তোমার এখানে এসে বসছি, নিশ্চয়ই আমি একদম আনকন্ডিশনাল বসছি না। আমার একটা কন্ডিশন আছে যে আমি যেই সত্যি জিনিসটা জানি সবার মধ্যে স্প্রেড হোক, মানুষ শুনুক, বুঝুক, আমার কাছে আসুক, আরও জানুক। তোমার চ্যানেলকে চালাবার জন্য তোমার কন্টেন্ট চাই, তাহলে কোনোটা আনকন্ডিশনাল নয়। একদমই নয়। কিছু তো তুমি ইয়ে করার আগে, মানে তোমার চ্যানেলে লঞ্চ করার আগে তুমি তো একটা ডিসক্লেমার দাও, দ্যাট ইজ কল এগ্রিমেন্ট। সেটা তোমার চ্যানেলের সাথে তোমার এগ্রিমেন্ট। বা কিছু জিনিসে তুমি লিখে রাখো এটা শুধু গল্প শোনার স্বার্থে। এরকমই কিছু এগ্রিমেন্ট হয় যেটা প্রত্যেকটা ডিমেনোলজির ক্ষেত্রে প্রত্যেকটা ডিমেনের সাথে এগ্রিমেন্ট। ডিমেন তোমাকে এমনি এমনি, মানে ভূত পিশাচ দৈত্যদান, তুমি একটা ভূত প্রেতকে নিয়ে কাজ করবে, সে তোমাকে এমনি এমনি কাজ করে দেবে? তাদের তো কিছু চাই। আমি একটা ধরে নাও আমি বালকে দিয়ে কিছু একটা করালাম, আমি একটা এগ্রিমেন্ট লিখলাম আমার কী কী চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি চাই সেটা না, আগে আমি লিখলাম যে এগ্রিমেন্টটা আমার এটা চাই, আমি আপনাকে অফারিং করছি, অফারিং বলে লিখে আমি কি কি দিতে পারি। যারা খুব ভালো পেন্টার তারা কিন্তু বলে দেবে আপনি আপনার ব্লাডটা দিয়ে দেবেন, তাহলে আপনার বাড়ি অবধি পৌঁছাবে না। আচ্ছা। ইয়েস, ব্লাড লাগবে ভাই। তোমার 1 লাখ টাকার ওপরে হয়ে গেলেই ব্লাড লাগবে। আর আমার মনে হয় না বালকে ডাকবার জন্য কেউ 1 লাখ টাকার জন্য বালকে ডাকবে। সেটা মানে 1 কোটি টাকা সেটা নীতিকাই করে দেয়, 1.5 কোটি টাকা অবধি কাজ নীতিকাই করছে। নীতিকা এত ভালো স্পিরিট যে সত্যি মানে এত সফট আর এত ভালো, নিজে করে দেয় এই কাজটা। তুমি বালকে যখন ডাকছো নিশ্চয়ই 1.5 কোটি টাকার জন্য ডাকছো না, বিহাইন্ড দি স্টোরি অন্য কিছু আছে, মানে তোমার সো অ্যান্ড সো এর প্রচুর বড় সম্পত্তি আছে সেটা আমার চাই, মানে ওটা ওয়েবের মতো কাজ করে, যত বড় জিনিস তত বড় স্যাক্রিফাইস। মানে আমার তোমাকে কিছু একটা জিনিস দিলাম, আপনি আমার এটা চাই, আমি তোমাকে তার জন্য এটা দেবো। ডু অ্যাজ আই সে। আমার সিগনেচার, প্রথমে আমার নাম, আমার ডেট অফ বার্থ, নিচে আমার সিগনেচার, সেই সিগনেচারটাকে লাস্ট সিল করে কিছু একটা দিয়ে, তারপরে ওটা রোল হয়, ওটা বার্ন, ডিমান্ডের ক্ষেত্রে ওটা বার্ন হতেও পারে নাও হতে পারে, ওটা এগ্রিমেন্টের উপরে, ওটা প্যাক্ট হয়ে গেল, আমি সুন্দরভাবে ওটাকে রেখে দিলাম ওনার নামে। আচ্ছা, এই যে ডিমন বলো, ডেভিলস, এদেরকে তো ইনভোক করে ডেকে আনা হয়, বাট এরা তো ফিজিক্যাল বডিতে থাকে না। না, মাইক্রোবডিতে। এরা থাকে কোথায়? এরা মাইক্রোবডিতে থাকে, এদের অনেকগুলো স্তর রয়েছে। কিছু ডিমন ড্রাই এরিয়াতে থাকে, কিছু ডিমন জলের তলায় থাকে। যেমন লিলেতেরিয়ান, এটা কি? এটা হচ্ছে তোমার মুনের ব্যাক সাইড, ডার্কেস্ট জায়গাটা হচ্ছে লিলেরিয়ান, নামটা ভুল বললাম, ওটা হচ্ছে লিলেরিয়ান, মুনের ডার্ক সাইড, মানে মুনের পেছনটা হচ্ছে সব থেকে ডার্কেস্ট আর সব থেকে ড্রায়েস্ট। ওইখানে লিলেরিয়ানে থাকে তোমার হায়ার, হেকাটে থেকে, মাদার লিলিতু থেকে, এই সমস্ত হায়ার, মানে ওনাদের ডেভিল বলা হয়, বাট দে আর নট, দে আর এঞ্জেলস, ওনারা ওখানে থাকেন। তারপরে এরিয়ালে কারা থাকে? কিছু ডিমন্স ড্রাই এরিয়া, মানে এয়ারে থাকে, এয়ারে মানে লেয়ারে লিলেরিয়ান, এরিয়াল, মানে ওখানে যারা হায়ার, মানে তোমার যত বলো, যেমন কি বলবো, খুব স্ট্রংগেস্ট, মানে যারা খুব সফট নয়, সেই এঞ্জেলরা ওখানে থাকেন। তারপর লোয়ারে লেয়ারে যারা একটু কম, মানে ডিমন, মানে যারা ডিমন তারা কিন্তু এবার চলে আসলো কোথায়? এরিয়ালে, মানে এয়ারে চলে আসলো। কিছু থাকে তোমার ড্রাই ল্যান্ডের ওপর, যেমন হচ্ছে ডেজার্ট, যত ড্রাই ডেজার্ট আছে সেখানে কিছু ডিমান্ড থাকে। আরেকটা থাকে ঠিক স্টেগন্যান্ট হয়ে থাকে, কিছু স্ট্যাগনেন্টে থাকে জল, যেই জলের কোনো মুভমেন্ট নেই, সমুদ্র বা পুকুর বা কিছু, মানে জলটা না স্থির থাকবে, কোনো মুভমেন্ট নেই, তার ঠিক মানে 1 আঙুল ওপরে সেই ডিমান্ডরা থাকে। কিছু থাকে জলের নিচে, যেটাকে বলা হয় হলো পকেট। হলো পকেট, ইয়েস, সেটা হচ্ছে একদম পাতালে ডার্ক, সেখানে যারা থাকে, মানে কি বলবো,
তাদের ডেকে আনা মানে তুমি সর্বনাশ ডেকে আনলে। তারা হচ্ছে যতটাই স্টাবান, ততটাই হিংস্র, ততটাই মারাত্মক ভয়ঙ্কর। তাদের ডাকার মতো ক্ষমতায় আজ কলকাতায় ফেসবুকে বসে যারা লিখছে আমি ডিমোনোলজি করি বা আমি ডিমোনাস্টিক নাকি সব লিখে, আবার নামও মানে তোমাকে আমি মানে কী বলবো, এই নামগুলো তোমার ডিকশনারিতে নেই, নিজেদের যা যা সব বানায়। তো তাদের পক্ষে ক্ষমতা নেই হলো পকেটে ডিমান্ড নিয়ে কাজ করার। এই ক্ষমতাটা আমি তোমাকে লিখে দিতে পারি ইন্ডিয়াতে কজনের আছে আমি জানি না, সেরকম ডিমোনোলজি করে এরকম কেউ নেই। ওই ডিমান্ড যদি কোনো কারণে নিজেরাও চ্যানেলাইজ হয়ে বেরিয়ে যায়, বা কোনো কারণে যদি কোনো ব্লাড পৌঁছায়, বা কোনো কারণে তোমার ঊর্জা যদি ওখানে অবধি ঢুকতে পারে, তাহলে ভাই মুশকিল আছে। ওদের থেকে ভয়ানক কেউ নেই। এতগুলো জায়গায় ওরা স্টেপ বাই স্টেপ থাকে, নামও জানি না, মানে কয়েকশো কয়েক কোটি মাইক্রোবাটিতে থাকে তোরা, একদম ছোট ছোট সূক্ষ্ম। ডিমনিক সাব্বাত কি? গ্রেট কোয়েশ্চেন। এটা তোমার চ্যানেলেই প্রথমবার আমি বলছি, এটা হয়তো এর আগেও কেউ বলেনি। সাবাতেজিয়াম। সাবাতে তোমার এটা হচ্ছে যে, ধরে নাও যে ডিমোনোলজি যে শুরু করেছিল সে হচ্ছে শয়তান। ডিমোনোলজি অ্যাকচুয়ালি বালকে দিয়ে শুরু হয়েছিল। ওর কিছু প্রিস্ট তৈরি করে যারা ওর কাজটাকে রেগুলেট করে। তারা হাইলি জায়গায় থাকে, মানে হয় না যে হায়ার গ্রেডেশনে যারা থাকে, তারা কিছু সাবগ্রেড তৈরি করে। যেমন হচ্ছে তারা উঁচু জায়গা থেকে সাবাত, মানে সাবাথিজম যে ব্যাপারটা সাবাত যারা করছে, সেটা হচ্ছে তাদের, এবার ধরো তুমি ইউএসএ থেকে ইন্ডিয়াতে তো কন্ট্রোল করতে পারবে না, তাদের তো একটা মিটিং তো হয়। আজকে আমি এখানে আসার আগে তোমার সাথে তো একটা মিটিং হয়েছে, ভাই এটা নিয়ে আমাকে বলতে হবে, এই ডুজ অ্যান্ড ডোন্টস। তারা তখন কিছু প্রিস্ট তৈরি করে, মানে যারা গ্রেডে সাবগ্রেড, তার থেকে আবার সাবগ্রেড তৈরি হয়। মানে যেমন ধরো ইন্ডিয়াতে ডিমোনোলজিটাকে ভালোভাবে কিছু হায়ার প্রিস্ট যারা, তারা এটাকে ছড়িয়েছে, যারা ডিমনিক মানে তোমার প্রিস্ট ছড়িয়েছে, তাদের জন্য তো তারা তো সব জায়গায় গিয়ে ফিজিক্যালি যাবে না, সাবগ্রেড থাকে, মানে গ্রেডেশন ওয়াইজ। এইবার ধরো কলকাতা ওয়েস্ট বেঙ্গল একটা জায়গা, এখানকার জন্য এই ওয়েস্ট বেঙ্গলের কিছু হাই প্রিস্ট, মানে ডেমনিক মানে প্রিস্টরা রয়েছে, যারা তাদের থেকে একটু লোয়ার কিছু মানুষজন নিয়ে তারা কি করে, মানে আমার এনার্জি দেখো অলরেডি হাই হয়ে গেছে, একটা মিটিং করে কতটা কোয়ান্টিটি অফ ব্লাড এবার লাগবে, তাদের শয়তানকে দান করতে হবে, কি তাদের মিটিং, তো ওদেরও ওই মিটিংয়ে, ওদের রাতভর ওই মিটিং চলে, ডার্ক মুন, ব্লাড মুন, এই সমস্ত, তারপর তোমার ফুল মুন, রেড মুন, এই কিছু কিছু স্পেসিফিক সময় আছে, প্রত্যেক মাসে একটা মিটিং হয়। সাবাতে ওদের কিছু রিচুয়ালসের, মানে কিছু রিচুয়ালসকে পাওয়ার দিতে হলে ওরা পাওয়ার দেয়, ওরা সেই শয়তানকে ইনভোক করে, উনি আসেন, উনি বলেন কতটা কোয়ান্টিটি অফ মানে বাচ্চা চাই, কতটা কোয়ান্টিটি অফ ঊর্জা চাই, কতটা ব্লাড চাই, কিভাবে প্রসেস করলে লোকের মনে ঢোকা যাবে। ডিমান্ড সবসময় তোমার উইক পয়েন্ট নিয়েই খেলে, তোমাকে টাকা দেবে, মানুষের সব থেকে বড় উইক পয়েন্ট টাকা। ওইখান দিয়ে ঢোকো, এখান দিয়ে ঢোকো, লাস্ট এইভাবে ঢোকো। এই যে মিটিংটা হয়, তারপর যেইভাবে স্প্রেড হয়, নতুন দেখলে আরেকটা কিছু একটা বেরিয়ে এলো ডিমান্ডে কিয়েতে, এটা কি সাবাত বলে এই মিটিংটাকে। আচ্ছা, তো আজকের পডকাস্টের একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি। তো এখানে আমি একটা জিনিস জানতে চাই, এই যে স্যাক্রিফাইস, অফারিংস, এই সব কিছুর আগের স্টেজ আর পরের স্টেজে মানুষকে কতটা সাবধান হওয়া উচিত বলে তোমার মনে হয়? মানে যারা ধরে নাও ডেমোনোলজির ভেতর ঢুকে গেছে, যারা ডেমোনোলজিতে ঢুকে গেছে, যারা প্র্যাকটিস করছে, যারা অন্যের জন্য কাজ করছে, যারা এটাকে প্রফেশন বানিয়ে ফেলেছে, তাদের জন্য কতটা সাবধান হওয়া উচিত এই যে স্যাক্রিফাইস, ব্লাড স্যাক্রিফাইস, মানে ঊর্জা স্যাক্রিফাইস, এই সব কিছুর আগে এবং পরে? দেখো আমি একটা কথা বলবো অরিত্র, যারা ঢুকেছে, যারা এতটা ডেপথে গিয়ে বলছে যে এটা করতে হয়, এটা করতে হবে, এটা আমি পাইয়ে দিতে পারি, তাদের কিছু করার নেই, তারা গণ। তাদের ভগবান মহাদেব
হনুমানজি তাদের বুদ্ধি দিক। আমার তাদের বলার কিছু নেই, তারা জেনে শুনে ঝাঁপ দিয়েছে, কেননা তাদের সোলটাকে দান করতে হয়েছে। আমায় যদি আজকে এখন এসে কেউ বলে, আমি পড়েছি সাবজেক্টটা নিয়ে, সব কিছু করেছি, মানে আমি যেই প্রিস্টের কথা তোমায় বললাম, আমি ওনার থেকেই এত কিছু জানি। আমি কিন্তু কোনোদিনও তো সে আমাকে বলেনি তুমি সোল দান করে এটা প্র্যাকটিস করো। উনি আমাকে সব প্র্যাকটিস শিখিয়েছে, বাট আমার সোলটা ভাই আমার মহাদেবেরই। ওটা কোনো ছোটোখাটো এই সমস্ত ভুলভাল লোকজনের নয়। কোনো ডিমান্ডকে আমি আমার সোল দিতে যাব না। যারা ডেমোনোলজি নিয়ে কাজ করে, তারা কোনো দিনই ভগবানকে মানে না। তারা ভগবান মানে, আমি তোমাকে আরেকটা আজকে এই পডকাস্টে বসে বলে যাচ্ছি, যারা ডেমোনোলজি নিয়ে কাজ করে, যারা সত্যি ডেমন প্রিস্ট হন বা প্র্যাকটিস করাটা আলাদা ব্যাপার, যারা সত্যিই ঢুকে গেছেন, নিজের ধর্মগ্রন্থকে ওপর করতে হয়, সেটাকে জ্বালাতে হয়, সেটাকে তার নিজের ধর্মগ্রন্থের ওপরে দাঁড়িয়ে, মানে স্যাটানিক চার্চগুলোকে আমি বলছি, সেখানে গিয়ে তোমাকে, মানে এইগুলোকে আমি ডেমোনোলজিস্ট মনে করি না। যারা প্রথম হয় তাদেরকে সেই, তোমার ধরো গীতার ওপরে তোমাকে দাঁড়াতে হবে, তার নয়তো তার উপর করতে হবে, নয়তো তাকে জ্বালাতে হবে, তোমার ভগবানের মূর্তিকে ভাঙতে হবে, তাকে স্ল্যাং ইউজ করতে হবে, তোমার ভগবান যেই জিনিসগুলো, তোমার যেই ভগবানের দরকার নেই তার উপরে সেগুলো করতে হবে। ভগবান, তোমার লাস্টটাকে সেই ভগবানের মূর্তিকে নিচে রেখে বা ফটোকে নিচে রেখে তার উপরে, মানে যতটা নোংরামো করা যায়, মানে তোমাকে সব কিছু দিয়ে প্রুফ করতে হবে যে তুমি সত্যি একজন মানে শয়তানের পূজারী। এটাকে কেউ ডিনাই করলে আমি বলবো যে ভাই বাবা পড়ে এসো, পড়াশোনা করো, মানে তর্ক না করে পড়াশোনা করো, ঢোকো, দেখো। তো সেইগুলো যদি করে কেউ আজকে, হয়তো কলকাতাও এরকম অনেকেই করছেন, তারা যদি আজকে এইসব করে যদি মানে প্র্যাকটিস করছেন বা লোকের সোকল্ড উপকৃত করছেন, লোককে সোকল্ড উপকার করছেন, যে টাকা পয়সা পাইয়ে দিচ্ছেন, তাহলে তারা সবটা জেনেই এখানে ঝাপটা দিয়েছেন। আমার কথা হচ্ছে ওই মানুষগুলো যারা এদের কাছে হেল্প নিতে চাইছেন, কি হয়েছে একটা আপনি চলে যান না, কোনো যারা সত্যিকারের তন্ত্র প্র্যাকটিস ভালো করে করছেন তাদের কাছে চলে যান। আপনাকে একটা কী দেবে, বা বগলামুখী তাবিজ দেবে বা কোনো কিছু একটা দেবে, সেটাকে একটু সুন্দরভাবে মন থেকে পড়ুন, একটু একটু সমর্পণ হন নিজের। বা সব থেকে বড়ো কথা, এত কিছু লাগে না অরিত্র, নিজেকে ডিসিপ্লিনে রাখো, খুব হ্যাপি থাকো, পজিটিভ মাইন্ডসেটে থাকো। কার বাড়ির মেয়ে কোথায় চলে যাচ্ছে, কার ছেলে গাড়ি কিনে নিল, সেটা ভেবে ভেবে কষ্ট না পেয়ে নিজের দিকে তাকিয়ে যদি নিজের সংসারটাকে সুন্দর করে, নিজের বাড়িঘরকে ক্লিন করে যদি সুন্দরভাবে রাখা যায় না, আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষকে যদি তুমি ভালোবাসো না, নিজের মুখের রুটিটা যখন কারোর পেট ভরাবার জন্য এরকম মানসিকতা হয়ে যাবে, যা আমি না খেয়ে, আমি যদি খাচ্ছি, ধরো আমার কাছে দুটো রুটি আছে, এই দুটোই আছে, আরেকজন এলো, তুমি যখন তোমার ওই মুখের রুটি থেকে যদি 1.5টা রুটিও দিয়ে দিতে পারবে বা পুরোটা যেদিনকে দিয়ে দিতে পারবে, তুমি ভেবে নাও যে সমস্ত কিছুর হিলিং তোমার মধ্যে এসে গেছে, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। আর এটাই হচ্ছে নরক। এখানে এসছো মানে তোমার কিছু বলে না, প্রচুর পাপ করলে মনুষ্যরূপে জন্ম হয়, এটাই হচ্ছে নরক। এখানে যে এসছে এত যন্ত্রণা, এত যাতনা, হার্ট ব্রেকিং, এই মাথা ব্রেকিং, পা ব্রেকিং, এত কিছু যে হয়, সেগুলো কি এমনি এমনি হয়? কর্মের কিছু ফল আছে, তো তার জন্য তো পেতে এসছি না, তার জন্য তো ভগবান শাস্তি দিচ্ছে। যখন তোমার ব্যাড টাইম থাকে, বিশ্বাস করো, তখন যদি মানে আমি আমার মহাদেবকে মানি, তবে মহাদেবকেই বলবো যে আমি আমার যখন ব্যাড টাইম খুব চলছিল না, মানে সেখান থেকে দাঁড়িয়ে আমি তো বলছি যে মানুষ ডিমোনোলজি কেন, কত কিছু করে নিতে হয়তো যারা এই সমস্ত জিনিসের পেছনে দৌড়ায়। আমি তখনও মহাদেবকে বলেছি আমি ভুল করেছি, তুমি শাস্তি দিচ্ছ, তুমি যেমন রাখবে বাবা আমি তেমন থাকবো। তুমি যে এই যে মানে শাস্তি দেওয়ার জন্য তো তুমি আমাকে নোটিস করছো, এটাও লোকে বোঝে না। মানে তুমি শাস্তি, আমি তোমাকে যদি আজকে কিছু ব্যাড টাইম চলছে, আরে সে তো শাস্তি দেওয়ার জন্য হলে তুমি তো নোটিসেবল, মানে তোমার শাস্তিটা এখানে পাইয়ে দিচ্ছে তোমার পরের জন্মে যাতে তোমার কোনো কষ্ট না হয়, বা জন্মটাই যাতে না হয়, কার্মিকটাকে এখানেই কাটাচ্ছে। আমি সেটার জন্য আমার যদি কখনো ব্যাড টাইম চলে, আমি তখন বুঝতে পারি ভাই আমি কিছু একটা ভুল করেছি, তাই বাবা আমাকে শাস্তি দিচ্ছে। আমি হ্যাপি, আমি সঙ্গে সঙ্গে গিয়ে একটু ঢিপ ঢিপ করে প্রণাম করে নিই, মাথার মধ্যে একটু দুধ ফুদ বেশি করে সিদ্ধি ফিদ্ধি চড়িয়ে দিই, বলি বাবা শোনো না, শাস্তি দিচ্ছ, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ, বাট তুমি আমাকে নোটিস করেছো। মানুষ কোথায় ভুলটা করে জানো তো, আজকে আমি খুব সিম্পল এই জিনিসটা বলার চেষ্টা করছি যে আজকে আমি যদি আমার বাবার কাছে কোনো কিছু একটা চাই, বাবা কোথাও না কোথাও একটা এক্সাম আমার নেবে বা একটা পরীক্ষা আমার নেবে, যে তুমি যদি এই জিনিসটা ভালো করো, যেটা আমরা ছোটোবেলাতেও দেখেছি, যে তুমি যদি বোর্ডসের রেজাল্ট ভালো করো তোমাকে আমি এই জিনিসটা দেবো।
এবার তখন যদি আমি আমার বাবার পরীক্ষাটায় পারফর্মই করলাম না, করে ভাবছি আচ্ছা বাবা তো আমাকে দিচ্ছে না, তাহলে যে আমি গিয়ে আমার পাড়ার ক্রিমিনাল গুন্ডা কাকুর কাছ থেকে গিয়ে জিনিসটা চাই, জিনিসটা কিন্তু সেম ওরকম, সেক্ষেত্রে কিন্তু আমার বাবার কষ্ট হলো, তাই না? তো এক্ষেত্রে তোমার ভগবান তোমাকে দেওয়ার জন্য হ্যাঁ, বসে আছে, বসে আছে। তার পরীক্ষায় পাশ করলে তুমি এমনিই পাবে, আর তোমার যদি প্রি ডেস্টাইন থাকে তুমি এমনিই পাবে, তুমি কেন নেগেটিভ ফিল্ডে তোমার চলে যাচ্ছ? মধ্যেই তো 5 এলিমেন্টসটা রয়েছে, ভগবানের মধ্যেও 5 এলিমেন্টস রয়েছে, তোমার মধ্যে সব পাওয়ার আছে অরিত্র। তো তুমি সবার কাছে কেন মানে হাতটা পাচ্ছ কেন? আর ডিমান বন্ধু, বাবা আমি এসব শুনে তো আমার মাথা ব্যথা, আমার এতদিনের পড়াশোনা সব মাথা ব্যথা সব ঘেটে গেল আমি শুনে যে বন্ধু ভাই, আমার এরকম বন্ধুর দরকার নেই। আর যারা যাচ্ছে তারা জানেও না যে এটা কেক, ওয়াইন, গোলাপ, সো অ্যান্ড সো যেই সমস্ত মাংসের গল্প চলছে, তার আপনার বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা না একটা ছোট্ট সোনা থাকে, একটা ছোট্ট শিশু সবার বাড়িতে আছে, বা এক্সটেন্ডেড ফ্যামিলিতে আছে, নিজের ব্লাডের মধ্যে হলেও আছে। নিজের সর্বনাশ আর সেই শিশুর সর্বনাশ করবেন না। খাল কেটে কুমির রাখবেন না। ডিমন ব্লাড ছাড়া আর আপনার সোল ছাড়া কিছু বোঝে না। আর কেউ যদি বলে যে আপনার সোল দান করুন, তাহলে তো অরিত্র এখানে ক্লিয়ার। তোমার সোল মানে তুমি তোমার আত্মাটাকে একটা শয়তানকে দান করছো। মানে তোমার মরার পরও তোমার আত্মার মুক্তি নেই, সে তোমাকে মানে বাজেভাবে তার যোনিতে নিয়ে গিয়ে তোমাকে দিয়ে অকথ্য অত্যাচার করবে। ডিমন যতটা নেয়, যতটা দেয় তার দ্বিগুণ নেয়। ওরা থামতে শেখেনি। তুমি বললে যে তোমাকে কোনো মেন্টর বললো যে তোমার বডি থেকে প্রত্যেক দিন 5 মিলিলিটার রক্ত যাবে, তুমি বলে হ্যাঁ 5 মিলিলিটার কি, প্রত্যেক দিন 5 মিলিলিটার রক্ত যাবে। কিন্তু তুমি গাধা এটা ভুলে যাচ্ছ যেই রক্তটা যাচ্ছে সেটার রিকভারি হচ্ছে না। ডিমন যদি কোনো রক্ত টানে সেটা রিকভারি হয় না। তোমার সোলটা যখন দান করে দিচ্ছে তখন ভগবানও তোমাকে ছেড়ে দেয়। ভগবান তোমাকে চেতনা দিয়ে পাঠিয়েছে, তাই না? তো সেই চেতনাটা যখন চলে যায় তখন ভগবানও তোমায় ছেড়ে দেয়, দাও যাও রক্ত দাও, তারপর কিছুদিন রক্ত দিতে দিতে তারপর শ্মশান ঘাটে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত মানুষ, অ্যাকচুয়ালি মানুষ খুব গ্রিডি, খুব লোভী, ওই জন্যই এই ব্যাপারগুলো হয়। তুমি একটা বলো না ধ্যান করতে, বলো তোমাকে 10 টাকা, হ্যাঁ আমার ভালো লাগে না, আমার হয় নাই না। এবার যেই বলো ডিমানোলজিতে জানিস তো মানে ওই ডিমানের কাছে মোমবাতি জ্বালিয়ে 2 ঘন্টা বসলে তুই কিন্তু এতগুলো টাকা পাবি, সেটা কিন্তু করবে 2 ঘন্টা। এটাই হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। মানে সিরিয়াসলি আজকের ঘটনাটা নিয়ে আমার কিছু বলার নেই। বেসিক্যালি দেখো, লোভ হয়তো কখনো না কখনো আমরাও করেছি কোনো না কোনো জিনিস নিয়ে। বাট হ্যাঁ, মানে বাট লাইফের আসল মানে যখন বুঝতে শিখেছি বা বুঝতে শুরু করেছি, তখন ওই গ্রিডিনেস, এক্সপেকটেশন, এই জিনিসগুলো ভেতর থেকে বেরিয়ে গেছে। মানে এখন কোথাও না কোথাও টার্গেট হয়তো একটাই, যে ভালো থাকবো, ভালো রাখবো। এর বাইরে আর কোনো কিছুর দরকার নেই। কারণ তুমি যখন অন্য কাউকে ভালো রাখার কথা চিন্তা করো বা নিজের চারপাশের মানুষগুলোকে ভালো রাখার কথা চিন্তা করো, যখন তোমার ভালো থাকার সাথে সেই মানুষগুলোর ভালো থাকা জড়িয়ে যায়, তখন ঈশ্বর তোমাকে এমনিই ভালো রাখবে। দেখো আমি একটা কথা বলি তোমাকে, লাস্ট শেষের মুখে একটা কথা বলে যাই, মানে আমার তোমার পরিবারটা এখন আমারও পরিবার হয়ে গেছে, অনেকেই আছে যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো অরিত্র, এটা না ভীষণ মানে এটা অল ওভার ওয়ার্ল্ডে যেভাবে ছড়াচ্ছে না, এটা প্রি প্ল্যানিং। এই যে শয়তানকে এইভাবে ছড়িয়ে দেওয়া, এই যে শয়তানকে নিয়ে কাজ করা, হট করে কলকাতায় বাবা আমরা মা তারা, মা কালী, মায়ের স্বরূপ নিয়ে মানে তন্ত্রমত, তন্ত্র সম্পর্কে আমরা শুনতাম, হট করে কোথা থেকে এত ডিমোনোলজিস্ট এসে গেল আমি জানি না। এত সোজা তুমি মানে প্র্যাকটিসটা করা 12 বছরও কম। তো সো যাই হোক, এটা না খুব প্রি প্ল্যানিং, মানে খুব বাজেভাবে আমাদের মধ্যে, কেননা কলিযুগে দেখো, কলিযুগের মানে তুমি যদি সমস্ত দৈত্য কী শয়তান রয়েছে, কলিযুগের কিন্তু একটাই ওয়ার্ড, মি, আমার মধ্যেই সেই শয়তান ডিমন রয়েছে। তার জন্য আমাদের মধ্যে যে ডিমনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সামনে আসছে। তো এটা এবার এটা জানো তো, এটা মানুষের ডিসিশন, সেই আমার মধ্যে ডিমান্ডটাকে জাগাবে না আমার মধ্যে মহাদেবকে জাগাবে, বা আমার মধ্যে উনি যাকেই মানুন না কেন। তো সো এটা কিন্তু খুব রিস্ক। ঊর্জা উইল ব্লাড পাওয়ারের থেকে স্ট্রং তো আর কোনো কিছু হয় না। কিচ্ছু হয় না। এভরিথিং বেস অন ইয়োর মাইন্ড, মাইন্ড ক্যান ডু এনিথিং। শিবহাম,
মহাদেব আমাদের সবার মধ্যে, মানে তুমি তোমার ডিএনএতেও কিন্তু মহাদেব আর আদিশক্তি রয়েছে। সেই চেতনাটাকে মেরে ফেলে শয়তানকে নিয়ে এত নাচানাচির কোনো দরকার নেই। সর্বনাশ, এটা স্প্রেড করাই হচ্ছে, এটার পেছনে অনেক বড় কাহানি আছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো বলো আজকে এসে? খুব ভালো লাগলো। অরিত্র, কিছু বলার নেই, তুমি ভাই আমার। আমার এখানে আসতে ভালোই লাগে, তোমার কাছে অনেক কিছু শিখি, বা তোমার এখানে এসে আমিও অনেক কিছু বুঝতে পারি। তোমাকে আর কিছু বলার নেই, তুমি এরকমই থেকো। থ্যাংক ইউ। আমারও ভীষণ ভালো লাগলো, কারণ আজকের পডকাস্টটা ওভারঅল একটা ডিফারেন্ট পডকাস্ট হয়েছে। ঘটনার থেকেও অনেক বেশি ফোকাস ছিল অ্যাওয়ারনেস লেসন, এবং এমন কিছু বিষয় তুমি তুলে ধরেছো যেগুলো অনেস্টলি আমার নিজেরও জানা ছিল না। আমি নিজেও সেগুলো জানলাম, এবং হয়তো গল্প বলার মাধ্যমে সেটা অনেক মানুষ অবধি ছড়িয়ে যাবে, এবং যাদের বোঝার তারা বুঝবে, যাদের জানার তারা জানবে। আর যারা এই জিনিসের প্রতি অলরেডি অ্যাট্রাক্টেড, তারা অ্যাট্রাক্টেডই থাকবে। আমি জানি একটা ভিডিও দিয়ে হয়তো আমি তাদেরকে ওখান থেকে না, বের করে আনতে পারবো না। তাদের ঠিক ব্রেনটা আছে? গেছে। হ্যাঁ, তারা অলরেডি ওয়াশড। তো ভীষণ ভালো লাগলো আজকের পডকাস্টটা করে। আমি চাইবো তুমি বারবার আসো, এরকম নতুন নতুন জিনিস আমাদের সামনে তুলে ধরো। কারণ এখন পার্টিকুলারলি আমার কাছে শুধুমাত্র একটা কথা জানার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে যে নম্রতাদি আবার কবে আসছে। হ্যাঁ, এটা এটা তুমি আসার আগেই আমি তোমাকে বলেছি। মানে আমি না সত্যি তোমাকে বললাম না, হ্যাঁ আমি গ্রিডি, আমিও লোভী, মানুষের ভালোবাসার একদমই, লোভী। এটা তো আমরা সবাই। আমি ভীষণভাবে ভালোবাসা, মানে আমার কাছে না তুমি আমাকে কি দিলে অরিত্র, কত এক্সপেন্সিভ গিফট, তুমি কোথায় থাকো, আই জাস্ট রিয়েলি গিভ আ ড্যাম। আমার কাছে না মানুষের অ্যাফেকশন, ভালোবাসা, ইমোশন, আমি এরকম, আমি খুব ইমোশনাল। আর আমার চাই, আমার মানুষ চাই, আমাকে ভালোবাসার লোক চাই। আমি সবাইকে ভালোবাসবো, সবাই আমাকে ভালোবাসবে। হ্যাঁ, এটাই তো। এই এই বিনিময় প্রথাটাই তো আদিম যুগে ছিল। ব্যাস আমার এটাই চাই, আমার এটাই চাই। তারপর বাদবাকি আমি মহাদেবের প্রতি প্রচুর সমর্পণ। আর আমার মনে হয় বাবা আছে, বাবা দেখছে, মা আছেন, মা আমি ওটাই ভগবতী বলবো, আছেন, দিয়ে বাড়িতে দেবে। নিজের বাবা থাকতে অন্যের বাবার কাছে বা অন্য ক্রিমিনালের কাছে যাওয়ার দরকার নেই। দরকার নেই। তাতে ক্রিমিনাল নিজের তোমাকে, বাবার খুব কষ্ট হয়। ক্রিমিনাল আর তোমাকে গান চালানোটাই শেখাবে। এই বাবু দেখো তো, দেখো এটা নতুন একটা ঘোড়া এসছে। দেখুন, শিখুন, আরও শিখতে থাকুন, জানতে থাকুন। খুব ভালো থেকো দিদি। তুমি খুব ভালো খুব থেকো। তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই। হর হর মহাদেব, হর জয় হর মা মহাদেব। ভগবতী। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরার এক্সপিরিয়েন্স নিয়ে।